সমাজতান্ত্রিক ব্যবস্থার চারিত্রিক বৈশিষ্ট্যটা কি? এখানে নারী পুরুষ সমান, পরিবারে, সমাজে, কাজের ক্ষেত্রে, রোজগারের ক্ষেত্রে। যেটা একটা বড় ধরনের আপনার পরিবর্তন। এখানে মানুষ কাজ করবেন, কাজ তো করতে হবে, তিনি তার শ্রমের মধ্য দিয়ে যা উৎপাদন করছেন, যা মানুষের প্রয়োজনে লাগে, তার যে ব্যবহারিক মূল্য, এটা অর্থনৈতিক দিক থেকে হিসেব নিকেশ করার সুযোগ আছে। তার উপর ভিত্তি করে সেই শ্রমদানকারীর মজুরি কি হওয়া দরকার, কত মজুরি তিনি পেতে পারেন, সেটা ঠিকভাবে হিসেব করে যার যেটা প্রাপ্য সেটা তাকে দেওয়া হয়। এখানে ঠকাবার কেউ নেই। রাষ্ট্র থেকেই এই গোটা বিষয়টাকে নিয়ন্ত্রণ করা হয়। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা সমাজতান্ত্রিক ব্যবস্থা অভ্যুদয়ের আগে যে বিষয়গুলো কমরেড ভানুলাল শাহ উল্লেখ করার চেষ্টা করেছেন, কোনো ব্যবস্থাতেই এটা ছিল না। নারী পুরুষের সমান অধিকার যেমন ছিল না, শ্রমিক তার শ্রমের ন্যায্য মূল্য পাবেন তার কোনো নিশ্চয়তা ছিল না। নিশ্চয়তা মানে কি পেতেন না। শ্রমিকদের শোষণ না করলে, না ঠকালে পুঁজিপতিরা কি করে পুঁজিপতি হবে? এটাই তো পুঁজিবাদী ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। কিন্তু সমাজতান্ত্রিক ব্যবস্থায় এটাকেই আঘাত করে চুরমার করে দেওয়া হয়। শিক্ষা জন্মগত অধিকার। রাষ্ট্র দায়িত্ব নিয়ে সমস্ত ছেলে মেয়েদের শুরু থেকে শুরু করে সর্বোচ্চ শিক্ষা লাভের সুযোগ বহন করে, দিয়ে তার যে খরচ বহন করে। স্বাস্থ্য, সুস্বাস্থ্যের জন্য সরকারিভাবে সমস্ত অংশের মানুষের দেখভাল করার দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করে। ভাষা, যত রকম ভাষাই থাকুক, একটা রাষ্ট্রে একই ভাষায় কথা বলার লোক তো সব না, নানা ভাষায় কথা বলেন। হয়তো সংখ্যায় যারা বেশি তাদের ভাষা গুরুত্ব বেশি পায়, তাদের ভাষাই রাষ্ট্রভাষা হয়, সরকারি ভাষা হয়, লেখাপড়ার ভাষা হয়। কিন্তু সমাজতান্ত্রিক ব্যবস্থায় সমস্ত ভাষার সমান অধিকার, সব ভাষাকে রাষ্ট্র সমান দৃষ্টিতে দেখে। ছোট ছোট যে জাতিগোষ্ঠীগুলি, তাদের ভাষা লুপ্ত হয়ে যাচ্ছে, এগুলোকে রক্ষা করার জন্যে, সংরক্ষিত করার জন্যে রাষ্ট্র থেকে উদ্যোগ নেওয়া হয়। এবং এর জন্যে আপনার আমাদের যেমন ইংরেজির ডিকশনারি আছে, বাংলার ডিকশনারি আছে, হিন্দির ডিকশনারি আছে। সমাজতান্ত্রিক ব্যবস্থায় এই ছোট ছোট যে ভাষা গোষ্ঠীর যে মানুষ, তাদের ভাষাকে সুরক্ষিত করে, তাদের যে শব্দ, এটাকে সংরক্ষিত করে আরো নতুন যে শব্দ তারা সৃষ্টি করার চেষ্টা করছেন, তাকে যুক্ত করে এই ভাষাটাকে সমৃদ্ধ করার চেষ্টা রাষ্ট্র করে। এবং সরকার পরিচালনার ক্ষেত্রে এই ভাষাও সমান মর্যাদা পায়। তো অসাধারণ ঘটনা। মাথা গুঁজবার জায়গা সবার থাকবে, গাছের তলা কেউ থাকবে না। এখন এই যে মৌলিক বিষয়গুলো, এই বিষয়গুলো পৃথিবীর
এই যে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা, দাস ব্যবস্থা থেকে শুরু হয়েছে, তারপর পুঁজিবাদী ব্যবস্থা, যে পুঁজিবাদকে পরাস্ত করে সমাজতান্ত্রিক ব্যবস্থার অভ্যুদয়, এই বিষয়গুলি কিন্তু সেই সমস্ত ব্যবস্থা ছিল না। এই জায়গাটাতে হচ্ছে বৈশিষ্ট্য। আরও অনেক বিষয় আছে, আমি সংক্ষিপ্ত করার জন্য এই মূল মূল বিষয়গুলি এখানে উল্লেখ করার চেষ্টা করলাম। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবির উপাধি পেয়েছিলেন। পৃথিবীর শ্রেষ্ঠ যে পুরস্কার, সেই পুরস্কারে তিনি ভূষিত হয়েছিলেন। সোভিয়েত দেশের সমাজতান্ত্রিক ব্যবস্থার পতনের পর সেই রাষ্ট্র থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, আপনি আমাদের দেশে আসুন না, একটু ঘুরে ফিরে দেখুন না আমাদের ব্যবস্থাটা কিরকম, আমরা কেমন আছি। আপনার মতো ব্যক্তিত্ব যদি আমাদের রাষ্ট্রে একবার পদার্পণ করেন, কিছুদিন থাকেন, দেখভাল করেন, আমাদের সঙ্গে কথাবার্তা বলেন, অভিজ্ঞতার বিনিময় ঘটান, তাতে আমরা উপকৃত হব। পৃথিবীর মানুষও জানতে পারবে আসলে সমাজতান্ত্রিক ব্যবস্থাটা কি। দেখা গেল রবীন্দ্রনাথ ঠাকুরের চারিদিকে যারা ঘেরাও করে একটা বৃত্তের মধ্যে থেকে আটকে রাখার চেষ্টা করছিলেন, এরকম পরপর দুবার তাকে সোভিয়েত দেশে যেতে দেয়নি। তার কিছু কর্মসূচিও ছিল, তিনি যেতে পারেননি, কিন্তু ইচ্ছা করলে যেতে পারতেন না, ঘটনা তা না, আসলে তাকে আটকে রাখা। কারণ তিনি গেলে পরে সোভিয়েত দেশের অভিজ্ঞতা যখন চাক্ষুষ করবেন এবং এগুলি যখন বলবেন, রবীন্দ্রনাথের কথা বিশ্ব চরাচর সেই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু তার বয়স বাড়ছে, অসুস্থ হচ্ছেন, এবং এর মধ্যে আপনার সমাজতন্ত্র সম্পর্কে তিনিও খোঁজখবর নিচ্ছেন, জানবার চেষ্টা করছেন, জানতেও পারছেন। এই সবটা মিলিয়ে তার নিজের মধ্যে একটা অনুশোচনা হচ্ছিল। বারবার তারা আমাকে নিমন্ত্রণ করছে, কিন্তু আমি যেতে পারছি না, এবার আমাকে যেতে হবে। তৃতীয়বার যখন আবার তার কাছে আমন্ত্রণ আসলো, এটা তৃতীয় কি চতুর্থবার, তিনি বললেন না, আমি অসুস্থ হলো, সোভিয়েত দেশে আমি যাব। এবং রবীন্দ্রনাথ গেলেন। সেখানে গিয়ে যতদিন ছিলেন, প্রায় প্রত্যেক দিনের অভিজ্ঞতাকে একসাথে করে তিনি তার নিকটে থেকে ভারতবর্ষে যারা শান্তিনিকেতনে অবস্থান করে তাকে সাহায্য করছিলেন, তাদের কাছে চিঠি লিখে পাঠাতেন। এবং তার পাঠানো সমস্ত চিঠিগুলি একসাথে করে একটা বই ছাপানো হয়েছে। সে বইটির নাম হচ্ছে রাশিয়ার চিঠি। আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি। যখন কলেজে পড়ি, মার্ক্সবাদ লেনিনবাদ বুঝবার মতো তখনও সেই জ্ঞান গম্যে অর্জন করতে পারিনি। শুনছি, শুনে তো ভালো লাগছে, এরকম একটা ব্যবস্থা দারুণ, তা আমাদের দেশে কেন হবে না? আমরা স্বাধীন হয়েছি বটে, কিন্তু আমাদের জীবনের মৌলিক সমস্যাগুলোর তো সমাধান হয়নি। অনাহার, অর্ধাহার, অশিক্ষা, অস্বাস্থ্য, গৃহহীন, বস্ত্রহীন, নারী পুরুষের মধ্যে বিভাজন, ধর্ম বর্ণ সম্প্রদায় নিয়ে মানুষের মধ্যে হানাহানি, তাহলে কী লাভ হলো? তো সমাজতন্ত্রই তো ভালো। আমরাও শুনছিলাম, আমি যে কথাগুলি দিয়ে আলোচনা শুরু করলাম, তো এরকম ব্যবস্থা তাহলে ভারতবর্ষে এরকম করতে আপত্তিটা কি? তো সেই সময় নানা ছোট ছোট বইপত্র পেলেই হাতের কাছে আমরা পড়ার চেষ্টা করতাম। তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের রাশিয়ার চিঠি আমাদের হাতে আসলো, আমি পড়বার সুযোগ পেলাম। বইটি যখন হাতে নিয়েছি, এটা উপন্যাস পড়ার মতো না, নাটক পড়ার মতো না। এই বই হাতে নেওয়ার পর তাকে আর ছাড়তে পারছি না। এক নাগাড়ে পড়ে এই বই 2 দিনে শেষ করার পর মনে হলো
যে একটা বিরাট সম্পদের মালিক হতে পারলাম। এবং রবীন্দ্রনাথের কথাটা কি, মূল কথাটা কি, যে আমি যদি না আসতাম সোভিয়েত দেশে, এই দেশের অবস্থাটা যদি সরাসরিভাবে আমি দেখতে না পেতাম, মানুষের সঙ্গে কথা বলার সুযোগ যদি না পেতাম, তিনি গিয়ে কিন্তু শুধু সেখানকার নেতা মন্ত্রীদের সঙ্গে আলোচনায় সময় কাটাননি, কৃষকদের সঙ্গে কথা বলেছেন, ছাত্রদের সঙ্গে কথা বলেছেন, শিশুদের সঙ্গে কথা বলেছেন, মহিলাদের সঙ্গে কথা বলেছেন, বিজ্ঞানীদের সঙ্গে কথা বলেছেন, সাহিত্যিকদের সঙ্গে কথা বলেছেন, কেমন না, নানা অংশের প্রশাসন যারা চালায় তাদের সাথে কথা বলেছেন, দেশের বিভিন্ন জায়গায় ঘুরেছেন, সেখানে সময় কাটিয়েছেন। এই সমস্ত কিছুর ভিত্তিতে গিয়ে তিনি তার মূল যে নির্যাস, যে এটা তো একটা নতুন পৃথিবীর চেহারা, আমি যে আরো আগে কেন আসলাম না, আমার এখন মানে নিজের মনের মধ্যে খুব তৈরি হচ্ছে। বয়স আমার হয়ে গেছে, আমি তো চাইলেও আর একবার আসতে পারবো না। আগে আসতে পারলে আরো অনেক বেশি আমার লাভ হতো। নূতন বিশ্ব, নূতন দুনিয়া, নূতন সমাজ, অকল্পনীয়, অভাবনীয়। এটা হচ্ছে রবীন্দ্রনাথের অভিজ্ঞতার নির্যাস। কিন্তু তার কিছু সমালোচনা ছিল, তিনি কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন, কিছু সমস্যা হলেও হতে পারে। পরবর্তী সময়ে এই সোভিয়েত দেশের যে বিপর্যয় ঘটল, তার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সময় করা যে মন্তব্য, একটু যারা গভীরে গিয়ে বিষয়গুলি বিশ্লেষণ করার চেষ্টা করেছেন, তারা তার মধ্যে কিছু সাযুজ্য যোগাযোগ তারা সেখানে খুঁজে পেয়েছেন। যাই হোক, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের দূরদৃষ্টি। তো আমি কথাটা বললাম, রবীন্দ্রনাথ ঠাকুর কমিউনিস্ট, এ কথা কেউ বলছে না, তিনি নিজেও দাবি করেননি। আমরাও মনে করি না রবীন্দ্রনাথ ঠাকুর কমিউনিস্ট ছিলেন, কিন্তু মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন মহান দৃষ্টিভঙ্গি সঞ্জাত শ্রেষ্ঠ মানুষদের মধ্যে অন্যতম। কাজে তার মুখের কথা আমি বাইরের পৃথিবীর অন্য কোনো লোকের কথা বলছি না, ভারতবর্ষের রবীন্দ্রনাথ ঠাকুর এখন আমাদের কাছে শ্রদ্ধার পাত্র, যদিও তাকেও বিকৃত করে উপস্থিত করার চেষ্টা করছে। তো যাই হোক, এখন এই রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হয়ে এই যে বিকল্প দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হচ্ছে, মানুষের জীবনের মূল সমস্যাগুলি সমাধান করে দিচ্ছে, সম্পূর্ণ অন্য ব্যবস্থা। এটা তো সোভিয়েত দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, খবর বাইরে যাচ্ছে। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জাপান, জার্মান, আমাদের দেশে ভারতবর্ষ আসছে। পুঁজিপতি যারা, ধনিক বণিকদের স্বার্থ রক্ষাকারী সরকার যারা চালায়, তারা ভীত হয়ে গেল। এই সোভিয়েতকে যদি টিকে থাকতে দেওয়া হয়, তাহলে তো আমাদের দেশের মধ্যেও সোভিয়েতের অভিজ্ঞতা নিয়ে শ্রমিকরা, কৃষকরা, মজদুররা, মধ্যবিত্তরা, নিম্নবিত্তরা, ছাত্ররা, যুবকরা, শিক্ষকরা, কেরানিরা, কর্মচারীরা তারা সংঘবদ্ধ হবে। দারুণ ঘটনা। কেন আমাদের দেশের মধ্যে শোষণ বঞ্চনা চলতে দেব? সোভিয়েত দেশ যেভাবে করেছে, আমরা কেন আমাদের দেশের মধ্যে এরকম সমাজতান্ত্রিক ব্যবস্থা করব না? এই ভয়ে ভীত হয়ে সোভিয়েত দেশকে ধ্বংস করার জন্য প্রথম থেকেই আন্তর্জাতিক পরিসরে প্রতিক্রিয়ার শক্তি, সমাজতান্ত্রিক ব্যবস্থার পতন হয়েছে বলে সোভিয়েত দেশে সমস্ত প্রতিক্রিয়াশীল শক্তিকে তারা নির্মূল করে দিতে পেরেছিলেন। ঘটনা তা না। লেনিন বারবার বলবার চেষ্টা করেছিলেন, বাইরের শত্রু এবং ভিতরেও এখন কিছু লুক্কায়িত শত্রু আছে যারা সমাজতন্ত্রকে পছন্দ করে না, শোষণের ব্যবস্থাটাকেই তারা পছন্দ করে। তাদের দিকে নজর রাখতে হবে, নাহলে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাতে গিয়ে দেখা গেল 1917 সালে বিপ্লব হলো, 18 সালেই লেনিনকে খুন করে ফেলার চেষ্টা হলো। রাষ্ট্রনেতা তিনি 4 দেওয়ালে ঘরবন্দি হয়ে রাষ্ট্র পরিচালনা করছেন, ঘটনা তা না। তাকেও ব্যাখ্যা করে বলতে হচ্ছে পুঁজিবাদের সঙ্গে সমাজবাদের পার্থক্য কি। আমাদের যে মূল লক্ষ্য পৌঁছতে গেলে সময় লাগবে। এই ব্যবস্থায় নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব কি, শ্রমিকদের দায়িত্ব কি, কৃষকদের দায়িত্ব কি, বুদ্ধিজীবীদের দায়িত্ব কি, এই সমস্ত বিষয়
এরকম একটা মিটিং একটা কারখানার শ্রমিকদের কাছে বক্তৃতা করতে গেছেন দিনের বেলায়। তিনি বক্তৃতা করে বেরিয়ে যখন তার গাড়িতে উঠতে যাচ্ছেন তখন খুব অল্প দূরত্ব থেকে তাকে গুলি করা হয়েছে, একাধিক গুলি। যাই হোক, তাকে এই গুলি করে তৎক্ষণাৎ হত্যা করতে পারেনি, তার প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে। অনেকের ধারণা ছিল তাকে বাঁচানোই কঠিন হবে। এই আক্রমণের পর তিনি দুর্বল হয়ে পড়েন। লক্ষ্যটা কি ছিল? সোভিয়েত দেশকে সমাজতান্ত্রিক ব্যবস্থার পথ থেকে সরাতে গেলে পর তার ভিত্তিটা দুর্বল করতে হবে। এই ভিত্তিটা দুর্বল করতে গেলে পর এটাকে তৈরি করার দায়িত্ব যে নিচ্ছেন বিপ্লবের নেতৃত্ব দেশে লেনিন, সে এখন রাষ্ট্রনেতা, তাকে হটিয়ে দিতে পারলে সম্ভবত বোধহয় সোভিয়েত দেশের সমাজতন্ত্রকে ধ্বংস করে ফেলা যাবে। সোভিয়েত দেশের সমাজতন্ত্রকে ধ্বংস করতে পারলে পর পৃথিবীতে আর কোথাও কেউ সমাজতন্ত্রের স্বপ্ন দেখবে না। এই লক্ষ্য নিয়ে ইতিহাসে ব্যক্তির ভূমিকা অস্বীকার করা যায় না, কিন্তু এককভাবে একজন ব্যক্তি ইতিহাস তৈরি করে না। ইতিহাস তৈরি করে মানুষ তার সংঘবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে। এরকম সংগ্রামের অন্যতম নেতা ছিলেন লেনিন, এ নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু লেনিনকে হত্যা করলে সমাজতন্ত্রকে ধ্বংস করা যাবে, এই ভাবনাটা প্রতিক্রিয়ার শক্তির ভুল ভাবনা। কিন্তু একেবারে অমূলক এটাও মনে করার কারণ নাই যে চিন্তা ভাবনা দূরদর্শিতা সবার তো একরকম হয় না। লেনিনের মধ্যে এটা ছিল, তার জন্যই তো তিনি লেনিন। দেখা গেল 53 বছর বয়সে লেনিন প্রয়াত হয়েছেন। ভীষণ ক্ষতি হলো সোভিয়েত দেশের কমিউনিস্ট পার্টির, আন্তর্জাতিক ক্ষেত্রে দেশে দেশে সোভিয়েতের সমাজতান্ত্রিক ব্যবস্থার অভ্যুদয়ের পর নতুন নতুন করে যে কমিউনিস্ট পার্টিগুলি তৈরি হচ্ছে এবং সোভিয়েতের অভিজ্ঞতা নিয়ে তাদের নিজেদের দেশের শ্রমিক কৃষক মেহনত মানুষকে ঐক্যবদ্ধ করে শোষণমুক্ত ব্যবস্থা অভ্যুদয়ের জন্য লড়াই একটা নূতন গতি পাচ্ছিল। লেনিনের মৃত্যুতে এটা ক্ষতি হয়ে গেল, কিন্তু আন্দোলন সংগ্রাম কমিউনিস্টের কার্যক্রম তাকে বন্ধ করা যায়নি। এখন সমাজতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার জন্য লেনিনের উপর আক্রমণ এটা বড়সড় আক্রমণ। তারা চেষ্টা করলো, স্টালিন হাল ধরলেন। পরবর্তী সময় কি হলো? দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হলো। আপনার জার্মান ফ্যাসিস্ট নেতা হিটলার, ওইদিকে হচ্ছে ইটালির মুসোলিনি, যাদের কাছ থেকে আমাদের আরএসএস আজ থেকে 100 বছর আগে এই ফেসিবাদী ভাবনা চিন্তার ধার নিয়ে এসে আমাদের দেশে ফেসিবাদী রাষ্ট্র করবার জন্য চেষ্টা করছে। আমি সেই আলোচনায় যাচ্ছি না, কিন্তু এখন এটা অন্য আলোচনার বিষয় উল্লেখ করে রাখলাম। সেই হিটলার তার লক্ষ্য হচ্ছে গোটা পৃথিবী তাদের পায়ের তোলা নিয়ে আসতে হবে। বাধাকে সমাজতন্ত্র, মূল জায়গা কি? রাশিয়া। প্রথমেই রাশিয়াকে আক্রমণ করলো না, পোল্যান্ড দিয়ে শুরু করলো 1935-36 সালে। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। শেষ পর্যন্ত গিয়ে দেখা গেল 1943 সালে গিয়ে রাশিয়ার উপর আক্রমণ সংঘটিত করলো সমাজতন্ত্রকে ধ্বংস করার জন্য। সেই জায়গায় সেই যুদ্ধে প্রায় 3 থেকে 4 কোটি মানুষ জীবন দিয়েছেন এবং এর মধ্যে শুধু রাশিয়ার 1 কোটির বেশি মানুষ প্রাণ দিয়েছেন। এবং যারা প্রাণ দিলেন তাদের মধ্যে আপনার কয়েক লক্ষ সৈনিক সোভিয়েত দেশের। স্টালিনের বক্তব্য ছিল এই যুদ্ধ হচ্ছে জনযুদ্ধ। আপাত দৃষ্টিতে আমরা আক্রান্ত, মনে হবে যেন আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য লড়াই করছি। ঠিক কথা, সোভিয়েতকে রক্ষা করতে হবে, সমাজতন্ত্রকে রক্ষা করতে হবে, কিন্তু যদি আমরা পরাজিত হই, হিটলার যদি জিতে যায়, তাহলে গোটা পৃথিবীর বুকে তারা ফেসিবাদী ব্যবস্থা কায়েম করবে। শোষণ, বঞ্চনা, নির্যাতন, গণতন্ত্র সংঘাত, মানুষকে মানুষ বলে গুরুত্বই দেবে না, মূল্যই দেবে না, পায়ের তলায় পিষে মারবার চেষ্টা করবে, জাত, ধর্ম, বর্ণ, সম্প্রদায়, ভাষা, সংস্কৃতি নির্বিশেষে। কাজে আমাদের লড়াই এই কারণেই বলেছিলাম এটা জনযুদ্ধ। সোভিয়েতকে রক্ষা করার লড়াই, সমাজতন্ত্রকে রক্ষা করার লড়াই, পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার লড়াই।
এই যে আহ্বান, আমরা কমিউনিস্ট, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন, আমরা শুধু আমাদের রাষ্ট্রের কথা, আমাদের দেশের কথা, আমাদের পরিবারের কথা, আমাদের সংসারের কথায় নিজেদেরকে আবদ্ধ রাখি না। আমরা সামগ্রিকভাবে সমাজ, সভ্যতা, সংস্কৃতি, আন্তর্জাতিক পরিসরে কি ঘটনাবলী ঘটছে না ঘটছে তার উপর দৃষ্টি নিয়ে মানুষের স্বার্থে আমরা কাজ করব। নাহলে কিসের কমিউনিস্ট আমরা? এটা বাদ দিয়ে আমরা বিচ্ছিন্নভাবে একটা রাষ্ট্রের চিন্তা করলে ভুল হবে। কাজেই এই দৃষ্টিভঙ্গি নিয়ে ঝাঁপিয়ে পড়ো। স্টালিনের, লেনিনের কাছ থেকে শিখেই বলেছেন। এই যে আবেদন, সোভিয়েত দেশের মানুষ ঝাঁপিয়ে পড়ল এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিস্ট হিটলারকে পরাস্ত করল। হিটলার আত্মরক্ষার জন্য মাটির তলায় গিয়ে বাংকার তৈরি করে আশ্রয় নিয়েছিলেন। এক ভদ্রমহিলার সঙ্গে তার প্রেম প্রীতি ছিল, বিয়ে করেননি, এটা মানুষ জানতো। তাকেও সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। সঙ্গে তার একটা প্রিয় পশু ছিল, সেটা একটা কুকুর, এটাও তার সঙ্গে ছিল। কিন্তু ওখানে বসেই তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরিচালনা করছিলেন। তার ধারণা ছিল সোভিয়েতকে পরাস্ত করতে পারবেন, কিন্তু শেষ পর্যন্ত যখন সে বুঝতে পারল যে না, সোভিয়েতকে পরাস্ত করা সম্ভব না, তারা এগিয়ে চলেছে জার্মানির দিকে। তাদের যে পার্লামেন্ট, তাকে দখল করার চেষ্টা করবে, ওখানে একটা নতুন জাগরণ তৈরি হয়েছে, আর তার পক্ষে অস্তিত্ব রক্ষা করা সম্ভব না। এবং তার প্রশ্ন হচ্ছে, আমি জীবিত অবস্থায় কমিউনিস্টদের হাতে ধরা দিতে চাই না। কাজেই সে সেখানে নিজেই নিজের আত্মহনন করলেন, নিজেও বিষ খেলেন, এবং যেদিন আত্মহত্যা করলেন তার আগের দিন তার কিছু বন্ধু বান্ধব, আমাত্যবর্গ, তাদেরকে সাক্ষী রেখে ওই যে মহিলার কথা বলা হলো, আনুষ্ঠানিকভাবে তাকে বিয়ে করলেন। এই আমার স্ত্রী। কেমন না? দেখা গেল পরের দিন আত্মহত্যা করলেন, অন্যরা কেউ বিশ্বাসই করতে পারেনি। তিনি, তার স্ত্রী এবং তার যে প্রিয় কুকুরটা, এই তিনজনে মিলে এক ধরনের বিষ খেয়েই তারা জীবন দিলেন। পরাস্ত হল হিটলার সাম্রাজ্যবাদী শক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই তাদেরকে পরাস্ত করার মধ্য দিয়ে পৃথিবীকে রক্ষা করলো, সমাজতন্ত্রকে রক্ষা করার চেষ্টা করলো। এই কথাগুলো কেন বলছি? যে সমাজতান্ত্রিক ব্যবস্থার অভ্যুদয়ের জন্য যেমন সুদীর্ঘ লড়াই করে সোভিয়েত দেশে সমাজতন্ত্র আনতে হয়েছে, সমাজতন্ত্র আসার পর প্রায় প্রথম দিন থেকেই তাকে ধ্বংস করার জন্য, পর্যুদস্ত করবার জন্য চক্রান্ত আন্তর্জাতিক ক্ষেত্রে এবং তাদের দেশের ভেতরে প্রতিক্রিয়ার শক্তি যারা শেষ হয়ে যায়নি, এই চক্রান্ত কিন্তু চলছিল। তো এই অবস্থার মধ্য দিয়ে স্টালিনের এক সময় তিনি প্রয়াত হন, নূতন নেতৃত্ব সেখানে আসেন। দেখা গেল ৭৪ বছর ব্যবধানে, কমরেড ভানুবাবু উল্লেখ করার চেষ্টা করেছেন, সোভিয়েত দেশের এই সমাজতান্ত্রিক ব্যবস্থাটা বিপর্যয় ঘটে। এর জন্য দায়ী মূলত সোভিয়েত দেশের তৎকালীন কমিউনিস্ট পার্টির নেতৃত্ব। মার্ক্সবাদের কোনো দোষ নেই, লেনিনবাদের কোনো দোষ নেই, সমাজতান্ত্রিক ভাবনা চিন্তার কোনো দোষ নেই, সমাজতন্ত্রের কোনো খুঁত নেই। এটা মানুষকে মানুষের মতো বেঁচে পড়তে, থাকতে, বিকশিত হতে পথ দেখিয়েছে। তাহলে সোভিয়েত দেশের বিপর্যয় কেন হলো? তাদের একটা ধারণা হয়ে গেছিল, আরে ৭০ বছর হয়ে গেল, সাম্রাজ্যবাদী শক্তি, পুঁজিবাদের যে মানে সেই সময়ের সবচেয়ে নিকৃষ্ট চেহারা, তারা শেষ হয়ে যায়নি। পৃথিবীতে বেশিরভাগ জায়গায় পুঁজিবাদী ব্যবস্থাই সেখানে কায়েম, এবং তার নেতৃত্ব করছে সাম্রাজ্যবাদী শক্তি। বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোকে বাদ দিয়ে, তাদের সহযোগী যারা, তাদের বাদ দিয়ে বাকি রাষ্ট্রের সঙ্গে মিলে তারা এই সমাজতন্ত্রের বিরুদ্ধেই ভূমিকা যাতে নিতে পারে তার জন্য তারা একটা মঞ্চ তৈরি করেছে, তার নাম দিয়েছে নেটো। এটা আসলে যুদ্ধের জন্য। এদের শক্তিটাকে
সোভিয়েত দেশের তৎকালীন কমিউনিস্ট পার্টি ছোট করে দেখেছে। তাদের সেই সময় যে রাষ্ট্রনেতা তিনি বক্তৃতা করতে গিয়ে বলেছেন, আমেরিকা সাম্রাজ্যবাদ এ তো আমার কোটের একটা বুতামের মতো, তো বুতামটা ছেড়ে ফেলে গেলে পরে আমি আর একটা নতুন বুতাম লাগিয়ে নেব কি, এ তো ভয় পাওয়ার কিছু নেই। এই ধারণা ছিল সাম্রাজ্যবাদ সম্পর্কে, পুঁজিবাদ সম্পর্কে। এটা ঠিক। সমাজতান্ত্রিক সোভিয়েত পুঁজিবাদী রাষ্ট্রগুলোতে যেখানে একটু গণতান্ত্রিক শক্তির বিকাশ ঘটছিল, অর্থনৈতিক সামাজিক দিক থেকে তাদের বিকাশের জন্য দারুণভাবে সাহায্য করেছে। আমাদের ভারতবর্ষ স্বাধীনতার পর শিল্প, কলকারখানা, বিদ্যুৎ ইত্যাদির বিকাশের জন্য, অর্থনৈতিক অবস্থার উন্নয়ন সাধনের জন্য সমাজতান্ত্রিক সোভিয়েত যদি না হাত বাড়াতো, তাহলে ভারতবর্ষের পক্ষে এত তাড়াতাড়ি জওহরলাল নেহরুর নেতৃত্বে মানে প্রাথমিক পর্যায়ে যেভাবে এগিয়ে যাচ্ছিল, এগিয়ে যাওয়া সম্ভব হতো না। জওহরলাল নেহরু পরাধীন ভারতবর্ষে সোভিয়েত দেশে যখন সমাজতন্ত্র হলো, সেই সময় আমন্ত্রিত হয়ে সোভিয়েত দেশ ভ্রমণ করেছেন। প্রাথমিক কয়েক বছরের ব্যবধানে সোভিয়েত দেশের আভ্যন্তরীণ অবস্থা থেকে তিনি চমকিত। তিনি কিন্তু কংগ্রেস দলের নেতা। তিনি ফিরে এসে বলতে শুরু করলেন, না, আমাদের দেশ স্বাধীন হলে পর, ব্রিটিশ তাড়ালে পর, দেশ যখন আমাদের পরিচালনায় আমাদের হাতে আসবে, আমরা ওরকমই একটা ব্যবস্থা করব। তার মানে অনাহার না, অর্ধাহার না, বেকারি না, অশিক্ষা না, ভূমিহীন না, ক্ষেতমজুর না, গৃহহীন না, কাপড় নাই, জামা নাই, এরকম না, ভাষার ভেদাভেদ নাই, নারী পুরুষের পার্থক্য নাই। এই যে ভাবনা, স্বাধীনতা মানে কি, ব্রিটিশ তাড়ালেই তো চলবে না, এরকম একটা ব্যবস্থা আমরা করব, এই ভাবনা নেই। কিন্তু ওই ঘুরে এসে তিনি তার দলের মধ্যে, কংগ্রেস কিন্তু সবাই এক ধরনের ভাবনা নিয়ে তখন চলছিল, ঘটনা তা না। এই সমস্ত কথাবার্তা যারা বুঝে তাদের সঙ্গে আলাপ আলোচনা করতে শুরু করলেন। তার মধ্যে তিনি তার অন্যতম প্রধান সহযোগী পেয়ে গেলেন সুভাষচন্দ্র বসু, যিনি একসময় কংগ্রেস দলের সভাপতি হয়েছিলেন, এবং গান্ধীজি শেষ পর্যন্ত তাকে কংগ্রেস দলের সভাপতি থাকতে দেননি, কারণ সে একটা বিকল্প দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হচ্ছে, পেছন থেকে জওহরলাল নেহরুর সমর্থন পাচ্ছে। আমি সুযোগ পেলাম বললে সংক্ষেপে কথাটা বললাম, বিস্তৃত জায়গায় যাচ্ছি না। তারপরে যখন ভারতবর্ষ স্বাধীন হল, জওহরলাল নেহরু নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তার মন্ত্রিসভার সদস্য নিয়ে তখনকার সময়ে ভারতবর্ষের যারা বড় বড় পুঁজিপতি, যারা টাটা, বিরলা, ডালমিয়া, সিংহানিয়া, জৈন তখন ছিল, তাদের এত পুঁজি হয়েছে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে। তারা ব্রিটিশের শাসনের মধ্যেই ভারতবর্ষের মানুষকে ঠকিয়ে তারাও পুঁজির পাহাড়কে বড় করেছে। তাদের কাছে আবেদন করলেন, ব্রিটিশ গেছে, আমাদের দেশ টুকরো হয়েছে, আমরা পারিনি ঐক্য রক্ষা করতে, এটা আমাদেরই দুর্বলতা। যাই হোক, ভাগ বটরার পর আমাদের যে দেশ, এই দেশটাকে গড়ে তুলতে হবে, কৃষির উপর ভিত্তি করে শিল্প, তার উপর ভিত্তি করে অর্থনীতির বিকাশ, মানুষের জীবনযাত্রার মান উন্নত করা। তোমরা পুঁজি বিনিয়োগ করো, নতুন নতুন শিল্প, কল কারখানা, বিদ্যুৎ এবং উন্নয়ন সমার্থক। বিদ্যুৎ ছাড়া আধুনিক বিশ্বে উন্নয়নের চিন্তাই করা যায় না। কাজে আমাদের তো সরকারের কোনো পুঁজি নাই, তোমরা পয়সা খরচ করো। তারা ঠিক করলো, দেখি না তুমি কিরকম চালাও, তুমি বললেই আমাদের এত কষ্ট করে এত পুঁজি যে জমালাম, এই পুঁজি খরচ করব, তারপরে এগুলি ফেরত পাবো, তার গ্যারান্টি কোথায়, দেখে আগে তুমি কেমন চালাও। প্রকাশ করেনি, কিন্তু তারা সেখানে জওহরলাল নেহরুর আবেদনে সাড়া দিয়ে ভূমিকা নিলেন না। এরকম জায়গায় জওহরলাল নেহরু সমাজতান্ত্রিক সোভিয়েত রাষ্ট্রের সাহায্য চাইলেন। সমাজতান্ত্রিক সোভিয়েত কংগ্রেস পরিচালিত কেন্দ্রের সরকার, কমিউনিস্ট সরকার না। তাদের আবেদনে সাড়া দিয়ে ভারতবর্ষের অর্থনীতি, বিশেষ করে শিল্প এবং বিদ্যুৎ, এবং এই দুটোর উপর নির্ভর করে কৃষির ব্যাপক প্রসার, অর্থনীতির মধ্যে মৌলিক পরিবর্তন, এই ভাবনা থেকে অন্যান্য অনেক রাষ্ট্রের পাশাপাশি ভারতবর্ষকে কিন্তু সোভিয়েত দেশ সেদিন সাহায্য করেছে। এই সাহায্য যদি না করত, আজকে ভারত যেখানে সে দাঁড়িয়েছে, এই জায়গায় কিন্তু ভারত আসতে পারত না। দেখবেন এখনো কট্টর কমিউনিস্ট বিরোধীরাও, যদিও সমাজতন্ত্র নাই, তারপরেও রাশিয়ার সাথে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করে। এখনো রাশিয়া আমাদের সাহায্য করে। রাশিয়া থেকে এই পরিস্থিতিতেও এখনো সবচেয়ে বেশি খনিজ তেল আমদানি করতে হয়। আমি প্রসঙ্গক্রমে কথাটা উল্লেখ করে রাখলাম। তো এই জায়গাতে
তাদের মানে অহংকার, মার্ক্সবাদ লেনিনবাদ, যদিও এর আগে পৃথিবীতে কোনো সমাজতান্ত্রিক রাষ্ট্র হয়নি, নূতন পথ, ভুল হতেই পারে, ভুল থেকে শিক্ষা নিয়ে ভুলগুলিকে সংশোধন করা এবং দেশের আভ্যন্তরীণ অর্থনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করা, বিশেষ করে তাদের দেশের যে কৃষি, সোভিয়েতের বিপর্যয়ের পর কারণ কি, ওখানকার যে পার্টির যারা নেতারা তারা নানাজন নানা মন্তব্য করছে, সেই সময় নানা বইপত্র বেরোচ্ছে, এগুলো পড়তে গিয়ে আমরা যেটা দেখলাম, তাদের দেশের কৃষির বিকাশের জন্য তৎকালীন সমাজতান্ত্রিক রাষ্ট্রের যে ভূমিকা গ্রহণ করা উচিত ছিল সবটা সেভাবে তারা গ্রহণ করতে পারেনি। ফলে তাদের বহু প্রয়োজনীয় সামগ্রী দেশের ভেতরে তাদের পক্ষে সেভাবে উৎপাদন ইত্যাদি করা সম্ভব হয়নি। এটা অন্যতম কারণ হচ্ছে সোভিয়েত দেশ শুধু নিজের রাষ্ট্রের জন্য নিজেদেরকে আবদ্ধ রাখেনি, পৃথিবীর বিভিন্ন দেশ, আমি যেমন ভারতবর্ষের কথা বললাম, এরকম বহু দেশকে তারা সাহায্য করছে। ইউরোপ মহাদেশের অনেক রাষ্ট্রকে সাহায্য করে সেই ইউরোপের আপনার বেশ কয়েকটি রাষ্ট্রকে সমাজতান্ত্রিক ব্যবস্থায় সেখানে গড়ে উঠতে সাহায্য করেছে। এগুলি অন্যতম কারণ। এই আন্তর্জাতিক দায়িত্ব পালন করতে গিয়ে নিজের রাষ্ট্রের ভেতরে জনগণের যে নানা সমস্যাগুলি ক্রমশ বাড়ছে, এগুলি সুরাহা করতে গেলে তাদের দেশের অভ্যন্তরে যে অর্থনৈতিক মানে উন্নয়নের প্রশ্নে, বিশেষ করে কৃষির দিকে নজর দেওয়া, সেটা হয়তো তারা দিতে পারেনি। কিন্তু এটা মার্ক্সবাদের ভুল না, এটা সমাজতন্ত্রের ভুল না, এটা প্রায়োগিক ক্ষেত্রে দুর্বলতা। এখন সোভিয়েত দেশের বিপর্যয়ের পরে কি হলো, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জাপান, জার্মান, সারা পৃথিবীর পুঁজিবাদের ধারক বাহক যারা, তাদের হয়ে যারা লেখালেখি করে, তারা প্রচার করতে নেমে গেল সমাজতন্ত্র স্বপ্ন। স্বপ্ন তো সত্য হয় না, কাজেই এটার পরিসমাপ্তি ঘটল। ভুলে যান পুঁজিবাদ, দাস ব্যবস্থা, সামন্ততান্ত্রিক ব্যবস্থা, এগুলিকে অতিক্রম করে পুঁজিবাদী ব্যবস্থা এসছে এবং তার বয়স কম না। তারা যখন কথা বলছে সেই সময় তাদের বয়স প্রায় 400 বছর হয়ে গেছে। কবে এসছি, সারা পৃথিবীতে এখন আমাদের বড় শক্তি, এটার কোনো বিকল্প নাই, এটার বিরুদ্ধে লড়াই টড়াই করার কোনো মানে নাই। এটাকে মেনে নাও, সাহায্য করো। সমাজতন্ত্র এটা একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, স্বপ্ন, এটা নিয়ে সময় নষ্ট করার অর্থ নাই। এইভাবে প্রচার করে জনগণের মধ্যে সমাজতন্ত্র সম্পর্কে বিভ্রান্তি, বিকৃতি তৈরি করার চেষ্টা করলো। তাহলে পুঁজিবাদী যদি শ্রেষ্ঠ হয়, তাহলে পুঁজিবাদের মধ্যে কি আছে? শোষণ আছে, বঞ্চনা আছে, অর্ধাহার আছে, অনাহার আছে, অনাবৃত্ত আছে, অশিক্ষা আছে, বেকারি আছে, নারী পুরুষের ফারাক আছে, ধর্ম বর্ণের মধ্যে বিভাজন আছে, সংখ্যালঘুদের উপর সংখ্যাগুরুদের আক্রমণ আছে, গৃহহীন, বাস্তবিকহীন মানুষ আছেন, ভিক্ষাবৃত্তি আছে, উঞ্চবৃত্তি আছে। তাহলে কি হলো? ধনতন্ত্র যদি শ্রেষ্ঠই হয়, তাহলে এই বিষয়গুলি হচ্ছে ধনতন্ত্রের বৈশিষ্ট্য। এগুলো নিয়ে একটা ব্যবস্থা কি করে শ্রেষ্ঠ হয়? তারা বলছে না, এগুলি মেনে নিতে হবে। এরপরে বলছে এটাই শ্রেষ্ঠ, এর কোনো বিকল্প নাই, এর বিরুদ্ধে কোনো লড়াই সংগ্রাম ইত্যাদি করা যাবে না। এবং এই কথাটার মধ্য দিয়ে বাদবাকি যে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো আছে তারা পরিকল্পনা করছে এগুলিকে ধ্বংস করবে। তার মধ্যে প্রথম লক্ষ্য হচ্ছে চীন। তো এখন আমাদের অভিজ্ঞতাটা কি? চীন আছে তো, লোক সংখ্যা কত? 140 থেকে 41 কোটি। সেদিনও পৃথিবীর 1 নম্বর জনসংখ্যার রাষ্ট্র। দেখা গেল 1 বছর 2 বছর আগে ভারতবর্ষের লোক সংখ্যা চীন থেকে খানিকটা বৃদ্ধি পেয়েছে। এখন ভারতবর্ষের জনসংখ্যার দিক থেকে পৃথিবীর 1 নম্বর, চীন হচ্ছে 2 নম্বর। এ নিয়ে চীনের কোনো দুঃখ নাই। এখন যে মার্কিন সাম্রাজ্যবাদকে সামনে রেখে পুঁজিবাদী দুনিয়া সমাজতন্ত্রকে ধ্বংস করে গোটা পৃথিবীকে পদদলিত করার চেষ্টা করছে, টার্গেট হচ্ছে চীন। সেই চীন অর্থনীতির দিক থেকে উন্নয়নের প্রশ্নে মার্কিন সাম্রাজ্যবাদের ঘাড়ে এখন গরম হওয়া হচ্ছে। পৃথিবীর বড় বড় অর্থনীতিবিদ যারা আজ থেকে 7-8 বছর আগেই তারা আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতিকে মূল্যায়ন বিশ্লেষণ করে, চীনের যে অগ্রগতি তার মূল্যায়ন বিশ্লেষণ করে বলছে যে আগামী 15 থেকে 20 বছরের মধ্যে এই সমাজতান্ত্রিক চীনের অর্থনীতি পৃথিবীর 1 নম্বর অর্থনীতি হবে, অগ্রসরমান অর্থনীতি হবে, আমেরিকাকে ছাড়িয়ে চলে যাবে।
তারা বলছে, এটা কিন্তু কোনো মার্ক্সবাদী অর্থনীতিবিদ বলছে এটা ঘটনা না। আমাদের দেশের যেমন প্রভাত পট্টনায়ক, দেখবেন আজকে দেশের কথা খুললে পড়ে আপনার নয়া অর্থ ব্যবস্থার সম্পর্কে তার একটা ছোট্ট প্রবন্ধ আছে। এটা পড়লে চট করে সবাই হয়তো বুঝবেন, একটু জটিল, বাংলা অনুবাদটা করতে একটু সমস্যা হয়ে গেছে, কিন্তু এটা সঠিক কথা। তো প্রভাত পট্টনায়কের কথা কিন্তু বলছি না আমি। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জাপান, জার্মান, ইটালি, অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশের বড় বড় অর্থনীতিবিদ যারা, তারা মূল্যায়ন করে, তারা কিন্তু বলছে চীনকে আটকে রাখা যাবে না। ভিয়েতনাম আছে, ভাগ করে দিয়েছিল, একটা জায়গায় এসছে, লোকসংখ্যা বাড়ছে, সেই ভিয়েতনাম সে নিজের পেয়ে দাঁড়িয়ে আছে সমাজতন্ত্রের পতাকা। কিউবা আমেরিকা থেকে 90 কিলোমিটার দক্ষিণে, আমার সেখানে যাওয়ার সুযোগ হয়েছিল, 16 দিন ছিলাম সেখানে, স্বপ্নের মতো মনে হয়েছে। লোকসংখ্যা কত? এখনো 2 থেকে 2.5 কোটি হবে। নাকের টোকায় তো এত শক্তি আমেরিকা, কিন্তু তাকে ধ্বংস করার চেষ্টা করছে কি অর্থনৈতিক দিক থেকে, চারিদিকে ব্যারিকেড করে। তারা বলছে শেষ রক্তবিন্দু থাকতো সমাজতন্ত্রের পতাকা মাটিতে ফেলবো না, লড়াই করছে। উত্তর কোরিয়া বিকৃত সমস্ত প্রচার চলছে, এবং উত্তর কোরিয়ার বিরুদ্ধে বিকৃত প্রচারের ক্ষেত্রে একেবারে সম্মুখ সারিতে দাঁড়িয়ে যারা ভূমিকা নিচ্ছেন তারা হচ্ছে আপনার এই খ্রিস্টান মিশনারিরা। উত্তর কোরিয়াকে ভিত্তি করে ছোট ছোট বই তারা ছাপাচ্ছে, সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে। এরা সাধারণত বিশ্বনাথের যে বড় অংশটা নেতৃত্ব, তারা কমিউনিস্ট বিদ্বেষী, পুঁজিবাদের ধারক বাহক, সাম্রাজ্যবাদের ধারক বাহক। তাদের মধ্যে ব্যতিক্রম আছে। আমাদের ত্রিপুরা রাজ্যে তো খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ আছেন, এই মিটিংয়ের মধ্যে অনেকে আছেন। তাদেরকে, এদের যারা নেতৃত্ব, একসাথে করে দেখলে চলবে না। তারা তো মার্ক্সবাদ বুঝেই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি করছেন, তার ধর্ম করছেন, ধর্ম তার ব্যক্তিগত বিষয়, তার স্বাধীনতা আছে, এটা তো আমরা হস্তক্ষেপ করি না। এটা ওইভাবে নিলে অসুবিধা হবে যে আমিও তো খ্রিস্টান, আমি তো কমিউনিস্ট পার্টি, এটা কেমন কথা হলো? এটা ব্যক্তিগতভাবে নিলে পরে ভুল বিশ্লেষণ হবে। আমি বই পড়ে বলছি, মানে শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়া যায় না, এত বিকৃত। এবং এখন দেখবেন আপনার সোশ্যাল মিডিয়াতে প্রায় প্রতিদিন কিম ইল সুংয়ের যে নাতি, অল্প বয়স, সে এখন রাষ্ট্রনেতা, মানে তার চরিত্রকে এত বিকৃতভাবে উপস্থিত করছে, দেখা যায় না। অর্থাৎ একটা ঘৃণা তৈরি করো। উত্তর কোরিয়া, আমেরিকা চেষ্টা করছে কোরিয়াকে ভাগ করে উত্তর এবং দক্ষিণ করেছে। দক্ষিণে এখনো পুঁজিবাদী রাষ্ট্র, মাঝখানে তো সমুদ্রের বিভাজন। এই দক্ষিণ কোরিয়াকে কেন্দ্র করে উত্তর কোরিয়াকে ধ্বংস করতে চেয়েছে। ছোট্ট জায়গা, তাদের ধারণা হচ্ছে এটাকেও যদি ধ্বংস করতে পারি তাহলে তো একটা সমাজতান্ত্রিক রাষ্ট্রকে ধ্বংস করা গেল। কিন্তু সাহস পাচ্ছে না। দক্ষিণ কোরিয়াতে আমেরিকার সাহায্য নিয়ে উত্তর কোরিয়ার উপর যারা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের যারা নেতৃত্ব, তারা উত্তর কোরিয়ার সমাজতান্ত্রিক রাষ্ট্রের নেতৃত্বের সঙ্গে সমঝোতা করছে। ইতিমধ্যে কয়েকবার মিটিং করেছে, উত্তেজনা প্রশমিত করো, তোমরা তোমাদের রাষ্ট্র চালাও, আমরা আমাদের রাষ্ট্র চালাবো, তোমার মতো তোমার দেশ চলবে, আমার মতো আমার দেশ চলবে, আমার থেকে তুমি অভিজ্ঞতা নেবে, তোমার থেকে আমি অভিজ্ঞতা নেব, আমরা কোনো যুদ্ধ করবো, আমরা কোনো মারামারি করবো, হানাহানি করবো, এরকম একটা জায়গায় যাচ্ছে। আমেরিকা চাইলেও পারছে না। ওই কিউবার কথা যেমন বললাম, উত্তর কোরিয়াকেও কিন্তু সেভাবে ধ্বংস করতে পারছে না। আপনার লাতিন আমেরিকা অনেকগুলি রাষ্ট্র, একটা সময় আমেরিকা এখানে কর্তৃত্ব করত, জায়গাটার নামই লাতিন আমেরিকা। সেই জায়গায় প্রায় প্রতিটি রাষ্ট্রে মার্কিন সাম্রাজ্যবাদ, পুঁজিবাদী দৃষ্টি নিয়ে তাদের থাপ্পলদার সরকার তৈরি করেছিল। দেখা গেল গত 25-30 বছরের ব্যবধানে, বিশেষ করে আপনার কিউবার অভিজ্ঞতা নিয়ে, ফিডেল কাস্ট্রো তখন রাষ্ট্রনেতা, তার অভিজ্ঞতায় সঞ্জীবিত হয়ে লাতিন আমেরিকার বিভিন্ন রাষ্ট্রে পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই, সমাজতন্ত্রের একটা ব্যবস্থা কায়েম করার জন্য লড়াই করতে করতে গিয়ে সেখানে এই সময় লাতিন আমেরিকায় প্রায় 3 থেকে 4টা রাষ্ট্রে সমাজতান্ত্রিক ব্যবস্থার অভ্যুদয় ঘটিয়েছে। যদিও আমরা এখনো এগুলিকে সমাজতন্ত্র বলে বলছি না, কিন্তু সেখানে শোষণ, বঞ্চনা, নির্যাতন, অনাহার, অর্ধাহার এগুলি নাই। আবার কিছু কিছু রাষ্ট্র আছে, তারা এই যে নয়া অর্থনৈতিক ব্যবস্থা, এটার বিরুদ্ধে ভূমিকা নিচ্ছেন।
তারা নিজেরা নিজেদেরকে সমাজতান্ত্রিক বলে দাবি করছেন না, কিন্তু নয়া অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে কথা বলছেন। এটা পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে যাচ্ছে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যাচ্ছে। এখান থেকে ধীরে ধীরে হয়তো তারা সমাজতান্ত্রিক ব্যবস্থার দিকে যাবে। তাহলে তোমরা যে বললে, প্রচার করলে, এটা স্বপ্ন, এটা সমাধিস্থ হয়েছে, পুঁজিবাদের বিকল্প নয়। তাহলে এগুলি কি হচ্ছে? ইউরোপ মহাদেশ পুঁজিবাদী ব্যবস্থায় সবচেয়ে উন্নত যে রাষ্ট্রগুলো ইউরোপের মধ্যেই, সেখানে হচ্ছে 16, 17টা 18টা রাষ্ট্র। সেখানে আমরা কি দেখছি? এটা ঠিক আন্তর্জাতিক পরিস্থিতিতে রাজনীতির ভারসাম্যটা সোভিয়েতের বিপর্যয়ের পর দক্ষিণপন্থার দিকে হেলে পড়েছে, এবং ইউরোপ মহাদেশে দক্ষিণপন্থার দিকে। কিন্তু সেই জায়গায় সবাই দক্ষিণপন্থী হয়ে গেছে মনে করার কারণে শ্রমিকদের আন্দোলন হচ্ছে, কর্মচারীদের আন্দোলন হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হচ্ছে। যেখানে এখনো কৃষিকাজ আছে সেখানে কৃষকরা আন্দোলন করছে, বুদ্ধিজীবীরা আন্দোলন করছে, লড়াই করে দাবি আদায় করছেন। এবং ওখানকার কোনো কোনো জায়গার নির্বাচনে সরাসরিভাবে পুঁজিবাদের যারা থাপ্পলদার, তাদের যারা প্রতিভু, তাদেরকে নির্বাচনেও পরাজিত করে ফেলছে। এই ঘটনা সেখানে ঘটছে। সর্বশেষ দৃষ্টান্ত, দূরে যাচ্ছে কেন, শ্রীলঙ্কার নাম শুনেছেন তো? কয়দিন আগে ঘটলো? শ্রীলঙ্কা, আমরা স্বাধীনতা অর্জন করেছি 1947 সালে, শ্রীলঙ্কা স্বাধীনতা অর্জন করেছে 1948 সালে, 1 বছর পর। বড় না, ছোট রাষ্ট্র, লোকসংখ্যা কম, দ্বীপ রাষ্ট্রের মতো। এই 48 সালের পর থেকে গত 6 মাস আগ পর্যন্ত শ্রীলঙ্কাতে যতগুলি সরকার তৈরি হয়েছে সেগুলি প্রতিক্রিয়াশীল শক্তির নেতৃত্বে। সামন্তবাদী ভাবনা, সামন্তবাদ, পুঁজিবাদ তার সংমিশ্রণ ঘটিয়ে শোষণ ভিত্তিক ব্যবস্থা। কোনোদিনই সেখানে সরকারে প্রগতিশীল সরকার আসেনি। এই হচ্ছে শ্রীলঙ্কার অভিজ্ঞতা। কি দেখা গেল? আজ থেকে বছর দেড়েক আগে জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, অনাহার অর্ধাহার বাড়ছে, অর্থনৈতিক সংকট, ধার দেনায় গোটা রাষ্ট্র জর্জরিত, মানুষের পকেট কাটছে। এই জায়গায় মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ, এবং ক্ষোভের বহিঃপ্রকাশ এমনভাবে ঘটল, রাষ্ট্রনেতা সরকারি যে ভবনে থাকেন চারদিক থেকে ঘেরাও করে তার উপরই আক্রমণ করার মতো অবস্থা। সেখান থেকে সে পালিয়ে দেশের বাইরে চলে গেছে। এই জায়গায় মানুষ নিয়ে গেছে, এবং এটা মনে করার কারণেই এই গোটা আন্দোলনটা কমিউনিস্টদের নেতৃত্ব হচ্ছে না, মোটেই ঘটনা। কমিউনিস্টের একটা ছোট্ট অংশ সেখানে ভূমিকা নেওয়ার চেষ্টা করেছে। তারপর গত 3 মাস 4 মাস আগে রাষ্ট্রপতির নির্বাচন হলো। সেই নির্বাচনে অনুরা বলে 53 বছর বয়সে একজন যুবক, তিনি রাষ্ট্রপতি হয়ে গেলেন। তিনি নিজেকে দাবি করেন আমি একজন মার্ক্সবাদী, আমি বামপন্থী মনোভাবাপন্ন, আসলে তিনি কমিউনিস্ট। সে যখন রাষ্ট্রপতি নির্বাচনে জিতলো, তখন আমাদের কেন্দ্রীয় কমিটির মিটিং চলছে দিল্লিতে। কিউবার কথা আমি বলছিলাম না? তখন আন্তর্জাতিক যুব উৎসব কিউবাতে হয়েছে। আমাদের দেশে তখন মুরারজি দেশের সরকার, আমাদের দেশ থেকে যে ছাত্র যুব প্রতিনিধিরা গেছিলেন তার মধ্যে আমি একজন ছিলাম। প্রকাশ করা তো ছিলেন, বিমান বসুও ছিলেন। আমরা তখন সবাই ছাত্র আন্দোলন করি। তখন ওই সময়ের ঘটনা উল্লেখ করতে গিয়ে আমাদেরকে পার্টি যাওয়ার সময়, আমাদের পার্টি, তারা আমাদেরকে পার্টি কর্মসূচি দিয়ে দিয়েছে ইংরেজি। আর সঙ্গে হচ্ছে আমাদের সেই সময় সর্বশেষ পার্টি কংগ্রেসের রাজনৈতিক প্রস্তাব দিয়ে আমাদের পার্টি বলে দিয়েছে, তোমরা যখন যাচ্ছ খালি উৎসব করলে তো চলবে না, ওখানে তো কিছু রাজনীতির কাজ করতে হবে। পৃথিবীর নানা জায়গা থেকে ছেলেরা আসবে, কাজেই সেই জায়গায় সব রাষ্ট্রের ছেলেদের সঙ্গে তো কথা বলতে পারবে না। মোটামুটিভাবে দেখে শুনে যেখানে প্রগতিশীল আন্দোলন একটু বিকশিত, কমিউনিস্ট আন্দোলন মাথা চড়া দেওয়ার চেষ্টা করছে, ওখানকার প্রতিনিধিদের সঙ্গে তোমরা ভাগ করে নিয়ে, দায়িত্ব ভাগ করে আমাদের কর্মসূচি, আমাদের পলিটিক্যাল রেজলিউশন, তারা যদি আমাদের গঠনতন্ত্র দেখতে চায় সেটা আমাদের দিয়ে দিলেন, এগুলি বিনিময় ঘটাও, তাদের কাগজ থাকলে নাও, পলিটিক্যাল ডিসকাশন করো। আমি এরকম অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি 1-2টা জায়গায়। প্রকাশ করার তখন বললেন, প্রকাশ করাতে এবং বিমান বসু সেই সময় তারা এই শ্রীলঙ্কার
যে ছাত্র যুব প্রতিনিধি যারা গেছিলেন এই কিউবার সম্মেলনে, তাদের যে নেতৃত্ব, তাদের সঙ্গে তারা কথা বলেছেন প্রায় ঘন্টা তিনেক। তার মধ্যে যে অনুরা যে রাষ্ট্রপতি হলো, সে একজন অন্যতম নেতা। অদ্ভুত ঘটনা। এরা ছোট্ট কমিউনিস্ট পার্টি করে, তখন অস্ত্র হাতে নিয়ে লড়াই করে। তারা ভোট টুট বিশ্বাস করে না। বিপ্লব, সমাজতন্ত্র, লক্ষ্য সমাজতন্ত্র। কিন্তু এই ভোট টুট করলে হবে না, এদেরকে ক্ষমতার থেকে হটাতে হবে। হ্যাঁ, রক্ত ঝরবে, জীবন যাবে, শহীদের মৃত্যুবরণ করব, এই লাইনে লড়াই করছে। কিন্তু একটা দীর্ঘ সময় যাওয়ার পর যখন বুঝতে পারলো যে না, মানুষকে তো আমাদের দিকে টানতে পারছে না, ও তার মধ্যে আবার শ্রীলঙ্কার মধ্যে বিভাজন আছে, তামিলভাষী একটা অংশ মানুষ আছেন, জাফানা বলে যে এলাকা, যারা খবর রাখেন তারা জানবেন, সেই এলাকার মানুষরা এই শ্রীলঙ্কার নূতন সরকারকে সমর্থন করে না। তারা শ্রীলঙ্কা থেকে আলাদা হয়ে যেতে চায়। তারা তামিলভাষী, আমাদের দেশের তামিলনাড়ুর সঙ্গে তাদের একটা সম্পর্ক আছে সমুদ্রপথে। যাই হোক, এরকম একটা অস্থিরতা, এবং এদেরকে দমন করার জন্য সেই সময় শ্রীলঙ্কার সরকার ভূমিকা নেয়। তাদের সাহায্য করার চেষ্টা করেছিলেন রাজীব গান্ধী। সেই রাজীব গান্ধীকে তার প্রতিশোধ দেওয়ার জন্য আমাদের দেশে বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাকে খুন করলো। এগুলো জানি আমরা, এই প্রসঙ্গক্রমে বলছি আমি। তাহলে এই শ্রীলঙ্কায় তারা অস্ত্র ছাড়লো, গণতান্ত্রিক মানে না, ভোট করতে হবে। আমরা ভোট করবো না বললে তো হবে না, মানুষ ভোট চায়। আমরা জিততে পারি না, আমরা ভোট কম পাই, কিন্তু এই ভোটের যে রাজনীতি, গণতন্ত্রের যে রাজনীতি, এই রাজনীতিতে আমরা মানুষের জীবনের মূল সমস্যাগুলিকে ভিত্তি করে ঢুকবো, প্রচার করব, জয় করব, দেখি না আমরা কি করতে পারি। এই দৃষ্টি নিয়ে কাজ করতে শুরু করলো। কিন্তু ভোটের ফলাফলে খুব একটা ভালো যে করতে পারছে ঘটনা তা না। কিন্তু ওই যে রাষ্ট্রপতিকে বাড়ি ছেড়া করেছে, পালিয়ে গেছে, সেই সময়ের লড়াইও এই অনুরাধের নেতৃত্বে যে কমিউনিস্ট পার্টি, ছোট্ট পার্টি, একটা গুরুত্বপূর্ণ সাহসী ভূমিকা নিয়েছে, মানুষ দেখেছে। এবং তারা বিকল্প বলতে শুরু করলেন। দাম কমানো যায়, বেকারি কমানো যায়, সবার শিক্ষার ব্যবস্থা করা যায়, অর্থনৈতিক অবস্থার উন্নতি করা যায়, দারিদ্রতা দূর করা যায়, বিদেশি নারীও দেশকে নিজের পায়ে দাঁড় করানো যায়। এটা শুধু যায় না বলে বলে বিকল্প বলতে শুরু করেছেন। এই প্রচারের মধ্য দিয়ে গিয়ে রাষ্ট্রপতি নির্বাচন আসলো, সে প্রার্থী হলো। সে নিজেও বিশ্বাস করতে পারেনি। সেই নির্বাচনে গিয়ে দেখা গেল সে জিতে গেল, 1 নম্বর হয়ে গেল। এবং সেখানে 100 ভোটের মধ্যে সে ভোট পেল সম্ভবত 43টা ভোট পেল, 50টা ভোট কিন্তু পায়নি, কিন্তু তার ভোটেই বেশি, সে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে গেল। এটা থতমত খেয়ে গেল সারা পৃথিবী। এবং শ্রীলঙ্কারও একটা অংশ যারা ভোট দিলেন তারা তো উৎসাহিত, তাদেরকে অভিনন্দন জানিয়ে সে বক্তৃতা করছে। আমাকে জিতিয়ে খুশি হলে তো চলবে না, আপনারা কেন আমাকে ভোট দিলেন? আমরা যে কথাগুলি বলেছি, অর্থনৈতিক সংকট থেকে মুক্ত করার জন্য, এগুলি করতে গেলে তো আমারকে সমর্থন করার মতো একটা সরকার তৈরি করতে হবে। কিন্তু সরকার আমি কি করে তৈরি করব? যে পার্লামেন্ট আছে 270-এর মতো সেখানে সদস্য, তার মধ্যে তো মাত্র আমার দলের 3 জন মেম্বার আছে। এই 3 জন মেম্বার নিয়ে আমি কি করে সরকার তৈরি করব? তাহলে কি করতে হবে? পার্লামেন্টের মধ্যে আমার সংখ্যাগরিষ্ঠতা দিতে হবে। এই সংখ্যাগরিষ্ঠতার উপর দাঁড়িয়ে যাতে আমি এরকম একটা সরকার তৈরি করতে পারি, যা বলে আপনাদের ভোট নিয়ে আমি প্রেসিডেন্ট হলাম, এই বলা জিনিসটাকে বাস্তবায়িত করতে পারি। ফলে যেদিন সে শপথ নিল এই কথা বলে, সেদিনই ঘোষণা করে পার্লামেন্ট ভেঙে দিল। ভেঙে দিয়ে বলল 2 মাসের মধ্যে ভোট হবে। কারণ এটা পরিষ্কার, না হলে তার তো প্রেসিডেন্ট থাকার কোনো অর্থ নাই। এবং আবেদন করলো আপনাদের স্বপ্ন বাস্তবায়িত করার জন্য, আমারও স্বপ্ন রূপায়িত করার জন্য আমাদের সংখ্যাগরিষ্ঠতা দিয়ে। ভোট হলো 5 দিন আগে। ভোটের পর গিয়ে দেখা গেল 2/3 আসনে তার দল জিতল, 62% ভোট পেল। তো ভাবুন তো, ব্যাপারটা ভাববার চেষ্টা করুন। 6 মাস আগেও তার মাত্র 3 জন মেম্বার পার্লামেন্টে, সে রাষ্ট্রপতি হবে কেউ ভাবছেই না। ভোটের পার্সেন্টেজ কত? 3 জন যে মেম্বার, সামগ্রিক ভোটে হিসাবে দেখা গেল 3 to 5%। সেই জায়গায় রাষ্ট্রপতি হলো 43% ভোট, 2 মাসের ব্যবধানে আপনার 62% ভোটে মোট আসনের
2/3 জিতে নিল, অভিনন্দন জানালো, স্বপ্ন পূরণ হবে। সে সমাজতান্ত্রিক ব্যবস্থা পতন করতে যাচ্ছে এই কথা না বললো, মূল যে বিষয়গুলি বললো এ তো সমাজতান্ত্রিক ব্যবস্থার অন্তর্ভুক্ত বিষয়বস্তু। আমি কথাটা কেন বলছি, শুধু চীন বললে হবে না, চোখের সামনে তো ঘটনা। জলে না নামলে স্রোতের যে শক্তি, গতি, বেগ, কালকে আমি বলছিলাম বেজি ভারতের তাদের লোক সম্মেলনে, বোঝা যায় না, তো বোঝা গেল মানুষ কিভাবে চলছিলেন, পরিবর্তন চাইছিলেন, বিকল্প চাইছিলেন, এবং এদের কাছে সব জিনিস পরিষ্কার হয়ে গেছে। সবাইকে দেখলাম তো এই 74 বছরে, সব বলে একটা করে আর একটা, সব শোষক, ঠক, বাটপা, প্রতারক। দেখা যাক কমিউনিস্টের ভোট দিয়ে, তারা কিন্তু অনুরাগে ভোট দিয়েছেন কমিউনিস্ট হিসেবে। আমি সমাজতন্ত্র করবো এই কথা বলে সে ভোট নেয়নি, তার যে কথা সমাজতন্ত্রের যে মূল বক্তব্য, কোনো ফারাক নাই। এখন আমাদের অপেক্ষা করে দেখতে হবে সে কি করে। এটা আমাদের চোখের সামনের ঘটনা। শ্রীলঙ্কা, পাশে নেপাল, ওখানেও রাজতন্ত্র চলছিল, রাষ্ট্র। কমিউনিস্ট রাষ্ট্র নিয়ে লড়াই করলেন, পরাস্ত করলেন, ক্ষমতাচ্যুত করলেন, সরকার দখল করলেন, কিন্তু কমিউনিস্টদের মধ্যে আবার একটা অংশ মাথা চাড়া দিয়ে উঠল, ক্ষমতার লোভ, ভাগ হলেন, বিভক্ত হলেন। কিন্তু যাই হোক না কেন, নেপালে যারাই সরকার করুক, কমিউনিস্টদের বাদ দিয়ে সরকার করতে পারছে না। এখন যে সরকার, সেই সরকারের যিনি প্রধানমন্ত্রী, তিনিও একটা খণ্ডিত কমিউনিস্ট পার্টির নেতা। এটা আমি উল্লেখ করে রাখলাম। তারা ওখানে কি কার্যকরী করছে না করছে, করবে সেটা পরের প্রশ্ন। কাজে এই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে সোভিয়েত দেশের সমাজতান্ত্রিক ব্যবস্থার বিপর্যয়ের পর, এটা বিপর্যয়, পতন বলা ঠিক না, বিপর্যয়ের পর যে প্রচারটা তারা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, এই প্রচারটা যে অবাস্তব, এই ক্রম বিকাশমান মানে শোষিত মানুষের লড়াই, তার মধ্য দিয়ে সমাজতান্ত্রিক ব্যবস্থাগুলো যেগুলো ছিল তাকে সেগুলিকে সুসংহত করার ক্ষেত্রে সাফল্য, এর মধ্য দিয়ে নতুন নতুন রাষ্ট্রের মধ্যে এই ভাবনা নিয়ে নতুন ধরনের সরকার প্রতিষ্ঠার যে ঘটনাবলী ঘটে চলেছে। এবং 7 দিন আগে শ্রীলঙ্কা, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, সেখানে যে ঘটনা ঘটলো, এর থেকে কি প্রমাণিত হয়? এটার আসলে কোনো বিকল্প নাই, সময় একটু লাগতে পারে। ভানুবাবু ঠিক বলেছেন, আমরা আমাদের দেশে এরকম ব্যবস্থা চাই। স্বাধীনতার সংগ্রামে আমাদের পার্টি ছোট ছিল। 1920 সালে সমাজতান্ত্রিক সোভিয়েত তাসকন্দে 12 জন লোক বসে কমিউনিস্ট পার্টির ইউনিট তৈরি করে ভারতবর্ষে। এরা কারা? স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণ করতে তারা ভূমিকা নিচ্ছিলেন নানা পদ্ধতিতে। তার মধ্যে প্রধানত একটা অংশ ছিল অস্ত্র হাতে। তাদেরকে ধরে কুতল করা ফেরার চেষ্টা করেছে, সেখান থেকে বাঁচবার জন্য দেশ ছেড়ে পৃথিবীর বিভিন্ন দেশে গেছে। তার মধ্যে একটা বড় অংশ সোভিয়েত দেশে গেছে, ওখানকার কমিউনিস্ট পার্টির সঙ্গে কথা বলেছে, তারা এগিয়ে এসছে, আমাদের পার্টির ইউনিটটা তৈরি করে দিয়েছে। 12 জন 13 জন বললেন কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছে, ভারতবর্ষের কমিউনিস্ট পার্টিতে তো সোভিয়েত দেশে বসে কাজ করলে চলবে না, দেশে যাও। তারা দেশে আসলেন। দেশের মধ্যে কমিউনিস্ট পার্টি খুব একটা বড় ঘটনা তা না, ছোট্ট, আস্তে 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 একটা জায়গায় আসছে। এই কমিউনিস্ট পার্টি 1921 সালে, তখন কংগ্রেস ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব করছে। স্বাধীনতার স্লোগান দিচ্ছে না কংগ্রেস, পূর্ণ স্বাধীনতা চাই স্লোগান দিচ্ছে না, ব্রিটিশের সঙ্গে দর কষাকষি করছে, এই সুযোগ চাই, এই অধিকার চাই, এই ক্ষমতা চাই। আরে এটা কি, অর্থটা কি আছে? তারাও কিছু কিছু দিচ্ছে, 5টা চাইলে 2টা দেয়। এখনকার বিজেপি সরকার যেমন করে, চাপের উপর নির্ভর করে কতটা মানবো কতটা মানবো না, এরকম জায়গায় কমিউনিস্ট পার্টি, তখন তো একটাই পার্টি, কমিউনিস্ট পার্টি কংগ্রেসের সঙ্গে মিশেই কাজ করছিল। তাদের তরফ থেকে একজন মুসলিম কমরেড নেতা, তিনি প্রস্তাব প্রথম এই সম্মেলনে উপস্থিত করলেন যে আর কতকাল এই অনুনয় বিনিময় চলবে, এই পথ পরিহার করো, পূর্ণ স্বাধীনতা চাই, ব্রিটিশ আমাদের দেশে কেন থাকবে?
এরা বিদেশে আমাদের লুণ্ঠন করছে, শোষণ করছে, এদেরকে ভারত ছাড়তে হবে, এদের থেকে আমরা মুক্তি চাই, পূর্ণ স্বাধীনতা চাই। এই প্রস্তাব কিন্তু সেই সম্মেলনে চট করে গৃহীত হয়নি, কিন্তু প্রশ্ন তৈরি হয়েছে। তো কমিউনিস্টরা তো যে প্রস্তাবটা আনলো এটা তো ভুল কিছু না, এবং কংগ্রেসের মধ্যেও এই নিয়ে নানা তর্ক বিতর্ক শুরু হলো। এই করতে করতে গিয়ে কংগ্রেস দেখলো এক্ষুনি যদি তারা এই স্লোগানটা নিজেরা না নেয় তাহলে কমিউনিস্টের সামনে চলে যাবে। তাদের আবার ভয় কংগ্রেসের নেতৃত্বের, ইনক্লুডিং মোহনদাস করমচাঁদ গান্ধী, সোভিয়েত দেশ, সমাজতন্ত্র, ভয় পেয়ে গেল। তারপরে কয়েক বছরের ব্যবধানে তারা এই জাতীয় সম্মেলনে এই পূর্ণ স্বাধীনতা এবং স্বরাজ এই প্রস্তাব পাশ করে লড়াইয়ের চেহারাটা অন্যরকম দিলেন। সেই সময় থেকে স্বাধীনতার পরে কেমন হবে আমাদের দেশ, সোভিয়েত দেশের অভিজ্ঞতা নিয়ে, ওই যে আমি জওহরলাল নেহরুর কথা বললাম, সুভাষচন্দ্র বসুর কথা বললাম, কমিউনিস্ট পার্টি এই জায়গাটাতে একটা বিকল্প দৃষ্টিভঙ্গি নিয়ে শোষণমুক্ত, বৈষম্যহীন, সমানাধিকারের উপর ভিত্তি করে স্বাধীন ভারতবর্ষ গড়ে উঠবে, এই ভাবনা নিয়ে অগ্রসর হচ্ছিল। দেশ স্বাধীন হলো, কংগ্রেসই বড় দল, ব্রিটিশ তাদের হাতে দিয়ে গেল ক্ষমতা। ওখানে মুসলিম লীগ, এখানে কংগ্রেস। আসলে তো ভাগ করেছে ব্রিটিশ, এত বড় একটা দেশ থাকতে দেওয়া যায় না, ভাগ করে দাও, তাও ধর্মের ভিত্তিতে। এখন এই যে শোষণমুক্ত ভারত তৈরি করতে গেলে পরে প্রথম যে কাজটা করা দরকার ছিল সেটা কি? সেটা হচ্ছে ভূস্বামীদের হাত থেকে, যোদ্ধার জমিদারদের হাত থেকে তাদের নিজেদের বেঁচে বর্তে থাকার জন্য যতটা প্রয়োজন ততটা জমি তারা রাখবে, তার বাইরে অতিরিক্ত উদ্বৃত্ত যেটা, এটা তাদের কাছ থেকে নিয়ে ভূমিহীন যারা, ক্ষেতমজুর যারা, গরিব কৃষক যারা, প্রান্তিক চাষি যারা, বিনামূল্যে তাদেরকে এটা বন্টন করতে হবে। এটাই ছিল স্বাধীনতা লাভের পর রাষ্ট্র ক্ষমতায় যারা আসলেন তাদের দিক থেকে প্রথম মৌলিক গুরুদায়িত্ব পালন করার জন্য কংগ্রেস করল না। কংগ্রেস বড় বড় পুঁজিপতিদের দল, এবং এই যে ভূস্বামীরা আমাদের দেশে সেই সময়ে রাজা, ছোট রাজা, বড় রাজা সব মিলে প্রায় 600-র মতো, তারা দেখলো আমরা যদি এই জায়গাটা আঘাত করি, এরা যদি খেপে যায়, আমাদের পক্ষে তো সরকারটা টিকিয়ে রাখা সম্ভব না। কাজে বড় পুঁজিপতি এবং এরা মিলে এই ভূমি সংস্কার যেটা করলে আজকে ভারতবর্ষের চেহারা অন্যরকম হতে পারতো, এটা তারা করলো না। এই কারণে আমরা কি বলি, আধা সামন্ততান্ত্রিক আধা গণতান্ত্রিক আমাদের রাষ্ট্রটা। এটা মূল নেতৃত্ব কে করছে? বড় পুঁজিপতি। সব পুঁজিপতিদের স্বার্থই রক্ষা করে, কিন্তু নেতৃত্ব হচ্ছে বড় পুঁজিপতিদের হাতে, একচেটিয়া পুঁজিপতিদের মধ্যে। আর তার সঙ্গে কারা আছে? এই ভূস্বামীরা আছে। রাজতন্ত্র নাই, কিন্তু ভূস্বামী তো আছে। এবং এই জায়গাটার মধ্যে তারা কি করছে? গোপনে গোপনে সাম্রাজ্যবাদীদের সঙ্গে সমঝোতা করছে, এই লাইনে তারা যাচ্ছে। ফলে যে লক্ষ্য নিয়ে স্বাধীনতার সংগ্রাম, সেই লক্ষ্য তো সাধিত হলো না। এরকম একটা জায়গায় কমিউনিস্ট পার্টির মধ্যে বিরুদ্ধ হয়ে গেল। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বলে, এই কংগ্রেস সরকারকে আমরা কদিন সমর্থন করব? কি লাভ হলো আমাদের এই স্বাধীনতায়? বেকারি আছে, অনাহার আছে, অর্ধাহার আছে, ভূমিহীন আছে, দারিদ্রতা আছে, বৈষম্য আছে, ভাষা, কৃষ্টি, সংস্কৃতি, ধর্ম। আমরা তো এরকম ভারতবর্ষ চাইনি। হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন। আমরা তো কংগ্রেসের নেতৃত্বেই একসাথে লড়াই করেছি। তাদের হাতে ক্ষমতা, আমাদের কোনো আপত্তি ছিল না। এরা তো এটা করছে না, বরং উল্টো দিক থেকে শোষণ বাড়ছে, নতুন নতুন চেহারা নিচ্ছে। কি হবে তাহলে? এটা মেনে নেব আমরা? কমিউনিস্ট পার্টির বড় অংশের নেতৃত্ব কংগ্রেসকে ঘাটাতে চাইছে না। সেই সময় সোভিয়েত দেশের যে কমিউনিস্ট পার্টির নেতৃত্ব, তারাও দুর্বলতা দেখিয়েছে। তারাও ভারতবর্ষের সেই সময় কমিউনিস্ট পার্টির বড় অংশের নেতৃত্বের এই যে ভাবনাটা, এই ভাবনাটা কি তারা সমর্থন করতেন, অথবা সোভিয়েত দেশের তৎকালীন নেতৃত্বের ভাবনাটা এরা অনুসরণ করতেন। কিন্তু যারা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তৈরি করলেন, 30 থেকে 32 জন কেন্দ্রীয় কমিটি থেকে এক সঙ্গে দীর্ঘ এই লড়াইয়ের পর যখন দেখা যাচ্ছে তাদেরকে পরিবর্তন করা যাচ্ছে না, বেরিয়ে এসে 1964 সালে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তৈরি করলেন, কর্মসূচি নিলেন।
কর্মসূচি নিয়ে কি বললেন? শোষণ মুক্ত ভারত তৈরি করতে গেলে পর আমাদের দেশের মধ্যে একটা জনগণতান্ত্রিক সরকার তৈরি করতে হবে। জনগণতান্ত্রিক সরকারের প্রথম কাজ হচ্ছে ওই যে ভূমিহীন, ক্ষেত মজুর, গরিব কৃষক, প্রান্তিক চাষী, অকৃষক যোদ্ধার যারা, জমিদার যারা জমি কেন্দ্রীভূত করে রেখেছে, 5 জনের হাতে আপনার 95 জনের জমি, তাদের হাত থেকে জমি নিয়ে এদেরকে দিতে হবে, জমির মালিক তাদের করতে হবে, উৎপাদনের চেহারাই পাল্টে যাবে। এবং এর সঙ্গে এই যে শিল্প কল কারখানা এখনো বিদেশি পুঁজি নিয়ন্ত্রণ করছে, বিদেশি পুঁজিকে এখান থেকে হাঁটাতে হবে। কৃষির উন্নতি, শিল্প, তার বিকাশ দুটোর সমন্বয়, এর মধ্য দিয়ে আমাদের দেশের অর্থনীতির পরিবর্তন এবং এটার মধ্য দিয়েই দারিদ্র দূরীকরণ, বেকার সমস্যার সমাধান, সবার জন্য শিক্ষা, সবার জন্য স্বাস্থ্য, এই দিকে আমরা যাব। এটাই ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর কর্মসূচি। আমি আজকে তো কর্মসূচি ব্যাখ্যা করার জন্য এখানে দাঁড়াইনি, তো আমি এটা সংক্ষেপে এটা উল্লেখ করলাম। এবং পার্টি কি বলছে? আমাদের লক্ষ্য সমাজতন্ত্র, কিন্তু সমাজতন্ত্র তো চট করে যাওয়া যাবে না। সমাজতন্ত্রে যেতে গেলে পরে একটা একটা করে ধাপ, সিঁড়ি অতিক্রম করতে হবে। কাজে যে প্রথম সিঁড়িটা যেটা সামন্ততন্ত্রকে ধ্বংস করা, তার অবসান ঘটাতে হবে। এই কাজ না করে তো আমরা ওখানে যেতে পারবো না। এই বিষয়টাই আমাদের কর্মসূচির মধ্যে বিশেষ করে উল্লেখ করার চেষ্টা করেছে। আপনারা অনেকেই হয়তো পড়েছেন এখানে যারা এসছেন, আবার পড়বেন। পার্টি কর্মসূচি একবার পড়লে হয় না, এটা বারবার পড়তে হবে। 2 মাস 3 মাস পর পর পড়বেন। যতই পড়বেন ততই পার্টি কর্মসূচি সম্পর্কে আপনার ধারণাটা পরিষ্কার হবে। যাই হোক, এখন এই জায়গায় দাঁড়িয়ে এটা পরিষ্কার, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার কোনো বিকল্প নাই। এটা আমরা কয়েকজন কমিউনিস্ট বলছি, ঘটনা তা না। আমি শ্রীলঙ্কার কথা বললাম, কিছুদিন আগে আমেরিকার ভোট হয়েছে। এখনো অর্থনীতির দিক থেকে পৃথিবীর 1 নম্বর রাষ্ট্র, যারা চীনকে ধ্বংস করার চেষ্টা করছে, সমাজতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করছে, পুঁজিবাদী সারা পৃথিবীর বুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ভোট হয়েছে, ওখানে কি কমিউনিস্টদের সঙ্গে লড়াই হয়েছে। কারা লড়াই করছে? পুঁজির ভিতরেই নিজেদের মধ্যে বিভক্ত। ট্রাম্প 51 ভাগ ভোট পেয়েছে, তার বিপক্ষে যে সেও প্রায় 48-39 ভাগ ভোট পেয়েছে। মানুষ বিভক্ত। কি প্রশ্নে বিভক্ত? মূল্যবৃদ্ধি, বেকারি, অর্থনৈতিক সমস্যা। তাহলে পুঁজিবাদ তো। আমেরিকা হচ্ছে পৃথিবীর 1 নম্বর রাষ্ট্র, সারা পৃথিবীকে তারা গ্রাস করতে চাইছে। তাদের এখানে এই সমস্যা কেন? এই সমস্যা নিয়ে কেন 2 পার্টির মধ্যে লড়াই হচ্ছে, ভোট হচ্ছে? মনে করার কোনো কারণ নেই। এই 2 পার্টির মধ্যে চিরদিন লড়াই হবে। ওখানেও নতুন শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। পত্রিকা পড়তে গিয়ে দেখলাম কোনো একটা এলাকায়, কতকগুলি রাজ্যে তৃতীয় শক্তি, তাদের ভোট গতবারের ভোটের চাইতে এবার বাড়ছে। জয়ী হওয়ার মতো অবস্থা না আসলো, তাদের ভোটও বাড়ছে। এবং এখানে বলছে, মূল্যায়ন যারা করছেন, এরা যদি দাঁড়িয়ে এই ভোট না পেত, তাহলে ডেমোক্রেটিক পার্টির যে মহিলা প্রার্থী, যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবার প্রেসিডেন্টের জন্য লড়াই করলেন, তিনি জিতেও যেতে পারতেন। তো সে জিতলে কী লাভ হতো? একই তো ট্রাম্পের জায়গায় এই ভদ্রমহিলা জিততেন, এই ভদ্রমহিলার জায়গায় ট্রাম্প জিতলেন। এটা আধুনিক রিপিটের রিপিট। কিন্তু আমার কাছে ভালো লেগেছে, আমি মনের কথা খোলাখুলি বলছি, তাহলে নিউ ফোর্স ইজ ডেভেলপিং। আমেরিকাতেও কমিউনিস্ট পার্টি আছে, অত শক্তি না হতো, কিন্তু এটা আস্তে আস্তে পল্লবিত হচ্ছে। হবে তো। কে অনাহারে থাকতে চায়? কে বেকার থাকতে চায়? কে নিরক্ষর থাকতে চায়? কে গাছের তলায় বাস করতে চায়? কে ন্যাংটা উদুম গায়ে রাস্তায় বেরোতে চায়? গাছের চাল পরে তো এখন আর চলা যায় না। পুরুষরা মহিলাদের ঘরেও দাবিয়ে রাখবে, বাইরেও দাবিয়ে রাখবে, এটা মহিলারা মানবে কেন? ধর্মের কথা বলে, বর্ণের কথা বলে, সম্প্রদায়ের কথা বলে, মানুষের মধ্যে বিভাজন। একটা ছোট্ট অংশ হয়তো চায়, বড় অংশ এটা চায় না। আমাদের দেশের বড় অংশ চায় নাকি? এটা চায় না তো। RSS চায়, বিশ্ব হিন্দু পরিষদ চায়, বজরং দল চায়, বিজেপি চায়, কিন্তু আমাদের দেশের সব মানুষ চায়। চাইলে তো তারা 60 ভাগ ভোট পেত। তারা তো ভোট পেয়েছে কত, 35 থেকে 36 ভাগ ভোট পেয়েছে। তো সব মানুষ চায় না তো। কাজে এই জায়গায় দাঁড়িয়ে এটা বুঝতে হবে, মানুষ শোষণের মুক্তি চায়। এই মুক্তির পথ কে দেখাবে?
কোন পথ এটা বললে হবে না, এই পথ সমাজতন্ত্র দেখিয়েছে। কাজে এটার কোনো বিকল্প নাই, এটাই হচ্ছে শোষণ মুক্তির প্রকৃত বিকল্প। এই লক্ষ্যকে সামনে রেখে ভারতবর্ষে আমরা লড়াই করছি। এই মুহূর্তে আমাদের স্লোগান হচ্ছে জনগণতান্ত্রিক বিপ্লব। জনগণতান্ত্রিক বিপ্লবের মূল কথা হচ্ছে কৃষি বিপ্লব। কৃষি বিপ্লবের মূল কথা হচ্ছে যোদ্ধার জমিদার যারা শোষণ করছে, ঠকাচ্ছে, নিজেরা কৃষিকাজ করে না, তাদের প্রয়োজনের বাইরে অতিরিক্ত যেটা উদ্ধার করে এদের মধ্যে দেওয়া এবং শিল্পের বিকাশ ঘটানো, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব। ধীরে ধীরে আমরা সমাজতান্ত্রিক ব্যবস্থা পত্তন করব। কিন্তু এই স্লোগান নিয়ে আমরা কালকে যাচ্ছি না। আমরা এখন কি বলছি, আমাদের দেশের যে বর্তমান সরকারটা আছে, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, তাদের নিয়ন্ত্রিত বিজেপি সরকার, এরা অর্থনৈতিক যে নীতি নিয়ে চলছে এটা পুঁজিবাদী অর্থনীতি। পৃথিবীর দেশে দেশে পুঁজিবাদী রাষ্ট্রের যে সমস্যা, ভারতবর্ষে সেই সমস্যা বরং এটা গভীর থেকে গভীরতর হচ্ছে। এটার বিরুদ্ধে যে লড়াই আন্দোলন, এটাকে দমন করার জন্য, চেপে রাখার জন্য, বিপদগামী করার জন্য ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের কথা বলে বিভাজন করছে, গণতন্ত্র আন্তরিক দুর্বল করছে। এবং এর পেছনে তাদের লক্ষ্য হচ্ছে ওই আপনার জার্মানের মতো, ইটালির মতো, হিটলার, মুসোলিনির মতো একটা নির্দিষ্ট ধর্মের অনুসারী জনগোষ্ঠীর কর্তৃত্ব, আধিপত্য রাষ্ট্রের বুকে চাপিয়ে অন্য জনগোষ্ঠীর মানুষকে পিষে মারো। আমরা এটাকেই বলছি ফেসিবাদ। এটা তারা এখানে করার চেষ্টা করছে। তো আমাদের এই মুহূর্তে স্লোগান হচ্ছে, লক্ষ্য কিন্তু জনগণতান্ত্রিক বিপ্লব, কৃষি বিপ্লব, ধীরে ধীরে সমাজতান্ত্রিক ব্যবস্থা। এবং সেখানে কর্মসূচি পড়লে দেখবেন যে কথাগুলি বলছি আমরা, নারী পুরুষের মধ্যে সমান অধিকার, যার যা মজুরি, ন্যায্য মজুরি, তাকে ঠকানো যাবে না, ভূমিকে জমি দেওয়া হবে, মাথা গুঁজবার জায়গা করে দেওয়া হবে, সবার জন্য শিক্ষা, সবার জন্য স্বাস্থ্য, ভোটের অধিকার থাকবে, নানা দল করার সুযোগ থাকবে, রাজ্যের সরকার থাকবে, কেন্দ্রের সরকার থাকবে, রাজ্যপাল থাকবে না। এটা সাদা হাতি, এটার কোনো মানে নাই। রাজ্যপাল তো কেন্দ্রের দালালি করছে। তো আমরা যদি এরকম সরকার তৈরি করতে পারি, এইরকম দালাল তৈরি করার তো দরকার নেই। আমরা গণতন্ত্রের দৃশ্যভঙ্গি নিয়ে অগ্রসর হব। পড়লে পরে বিস্তৃতভাবে সেখানে আমি জাস্ট একটু রেফার করলাম। কাজে এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে আমাদের বক্তব্য হচ্ছে, ওই জায়গায় যেতে গেলে পর গণতন্ত্রকে সংহার করে অর্থনৈতিক সংকটের চাপ থেকে বেরোবার জন্য যে লড়াইটা, এটাকে দাবিয়ে রেখে এই ফ্যাসিস্টসুলভ ব্যবস্থাটা কায়েম করার যে চেষ্টাটা করছে, এটাকে প্রতিহত করতে হবে। প্রতিহত করতে গিয়ে আমরা যারা কমিউনিস্ট পার্টি করে, আমাদের শক্তি তো বেশি না, একলা তো আমরা পারবো না। আমাদের বক্তব্য যতই সঠিক হোক, আমাদের মতো এরকম ভাবনা চিন্তা যারা করেন, এই সমস্ত দলগুলিকে একটা জায়গায় নিয়ে এদেরকে পরাস্ত করতে হবে, তার একটা উদ্যোগ আমরা নিয়েছি। কিন্তু পার্টি যেটা বলছে, এই কাজ চলবে, এই প্রচেষ্টা চলবে, কিন্তু মানুষের জীবনের যে মৌলিক সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য কৃষকের আন্দোলন, শ্রমিকের আন্দোলন, ছাত্রের আন্দোলন, যুবকদের আন্দোলন, শিক্ষক, কেরানি, কর্মচারী, তাদের যে আন্দোলন, এই আন্দোলন বন্ধ রাখা যাবে না। আমরা যাদেরকে নিয়ে বিজেপিকে হারাতে চাইছি, তাদের মধ্যে অবিজেপি এরকম রাজনৈতিক দল আছে যারা কোনো কোনো রাজ্যে সরকার চালায়। তাদেরকে নিয়ে আমরা ইন্ডিয়া ব্লক তৈরি করলাম বলে রাজ্যে তারা যদি জনবিরোধী ভূমিকা নেয়, যেহেতু ইন্ডিয়া ব্লকে তারা অংশীদার, তাদের সঙ্গে আমরা আছি, তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, এরকম দৃষ্টি নেওয়া যাবে না। তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। যেমন তামিলনাড়ুতে আমরা করছি, সেখানে একটা মাল্টি ন্যাশনাল কর্পোরেশনের কারখানা, সেখানে শ্রমিকরা কাজ করছে, তারা ইউনিয়ন করতে পারবে না। আরে অদ্ভুত কথা, তারা লড়াই করছে। তামিলনাড়ুর বর্তমান সরকার ইন্ডিয়া ব্লকের অন্যতম অংশীদার, তারাও আমাদের 2টো আসন দিয়েছে। আমরা, তারা সাহায্য করেছে বলে আমরা জিতেছি, আমাদেরও ভোট আছে। আবার আমরা সমর্থন না করলে তারাও জিততে পারতো না। কিছু না কিছু জায়গায় আমাদের প্রভাব আছে। এই সরকার এই যে প্রতিষ্ঠানটা, তাদের ট্রেড ইউনিয়ন করার অধিকার মানে দিতে চায় না মালিকরা, তারা এটাকে সমর্থন করছে। আমাদের পার্টি এতদিন সিআইটি আন্দোলন করেছে, তাদের পাশাপাশি পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, লাল ঝান্ডা কাঁধে নিয়ে বলছে এই দাবি আমরা সমর্থন করি, গণতান্ত্রিক দাবি, এই দাবি মানতে হবে, নাহলে লড়াই চলবে। তাহলে ওটা কার বিরুদ্ধে গেল? একদিকে যেমন এমএনসি, মাল্টিন্যাশনাল কর্পোরেশন, প্রকৃত মালিক যারা, আন্তর্জাতিক একটা সংস্থা, তার সঙ্গে তাকে যারা সমর্থন করছিলেন, শ্রেণী দৃষ্টিভঙ্গি,
ডিএমকে, তারা সরকার চালাচ্ছে, তার বিরুদ্ধে কিন্তু আমাদের অবস্থান হলো। পার্টি বলছে এই জায়গাটাতে আমরা মাঝখানে দুর্বলতা দেখিয়েছি, এই দুর্বলতার কারণে ক্ষতি হয়েছে আমাদের, এখান থেকে বেরিয়ে আসতে হবে। শ্রেণী সংগ্রাম, গণসংগ্রাম বাড়াতে না পারলে পর পার্টির গণভিত্তি বাড়বে না। কি হলো, এই যে নির্বাচনটা হলো 24-এ, বিজেপিকে ধাক্কা দেওয়া গেছে, আসন কমানো গেছে, একলা সরকার করতে পারেনি, 400 আসন পায়নি, গতবারের চাইতে আসন কমেছে, যদিও ভোট তেমন একটা কমেনি, খুব বাড়াতেও পারেনি। লাভ হয়েছে কার? এই ইন্ডিয়া ব্লকের মধ্যে প্রধান লাভ হয়েছে কংগ্রেসের, আর সঙ্গে আর 2-3টা ছোট ছোট প্রাদেশিক দলে। তো আমাদের কি লাভ হলো? আমাদের তো শক্তি বাড়লো না। আমরা তো 4টা আসনে জিতলাম, একটা আসনে নিজের শক্তি দিয়ে জিতলাম কেরালায়, গতবার একটা, এবারে একটা, তামিলনাড়ুতে 2টা আমাদের শক্তি আছে, এরা সমর্থন করেছে, আর একটা রাজস্থান কংগ্রেস সমর্থন করেছে, না হলে ওখানে জিততে হতো, অসুবিধা হতো। পার্টি আত্মসমীক্ষা, এটা নির্বাচনী পর্যালোচনা, এভাবে কতদিন চলবে? বিজেপিকে হারাতে হবে, ফেসিবাদী দৃষ্টিভঙ্গি, একলা পারবো না, অবিজেপি গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন একসাথে লড়াই করব, কিন্তু শ্রেণী সংগ্রাম বাদ দিয়ে না। কৃষকের দাবি, শ্রমিকের দাবি, ছাত্র যুবের দাবি, তফসিলি অংশের মানুষের দাবি, উপজাতিদের দাবি, এই নিয়ে যেখানে যেই লড়াই সঙ্গতভাবে কমিউনিস্টদের করা দরকার, এই লড়াই খান্তি রেখে তথাকথিত শুধু ইন্ডিয়া ব্লক ইন্ডিয়া ব্লক ইন্ডিয়া ব্লক, কারের বিরুদ্ধে বলা যাবে না, শুধু বিজেপির বিরুদ্ধে, নিশ্চয়ই বিজেপির বিরুদ্ধে বলবো। তারা যেখানে সরকার চালাচ্ছে, অথবা তারা যদি কোনো জায়গায় এই শ্রমিক কৃষক স্বার্থের পরিপন্থী ভূমিকা নেয়, আমাদের ভূমিকা নিতে হবে, না হলে তো আমরা এখান থেকে বেরোতে পারবো না, এটা বুঝতে হবে। কাজেই এই ভাবনা নিয়ে যদি আমরা আমাদের দেশের মধ্যে আন্দোলন সংগ্রামটা সংগঠিত করতে না পারি, নভেম্বর বিপ্লব বার্ষিকী 1 বছর পর পর আমরা করব, কিন্তু লক্ষ্যে তো পৌঁছতে পারবো না। তো নভেম্বর বিপ্লব বার্ষিকী উদযাপন করছি আমরা, কেন করছি? লক্ষ্যে পৌঁছার জন্য। সময় একটু লাগতে পারে। আজকে আমাদের দেশের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই ভাবনাটা নিয়ে জাতীয় স্তরে অগ্রসর হতে হবে। আমাদের রাজ্যের অবস্থাটা কি? এক যাত্রায় তো পৃথক ফল হবে না। দিল্লিতেও বিজেপি, রাজ্যেও বিজেপি, 7 বছর হয়ে গেল, আর 2 মাস বাকি আছে হয়তো। অবস্থাটা কি? জিনিসের দাম বাড়ছে, কেনবার ক্ষমতা নাই, কাজ নাই, রোজগার নাই, অর্ধার আছে, অনার আছে, অনার মৃত্যু আছে, সন্তান বিক্রি হচ্ছে। বামফ্রন্ট সরকারের সময় এগুলো বন্ধ হয়েছিল, এগুলো আবার শুরু হয়েছে। তাহলে কি করে হবে? বেকার সমস্যা, নিয়োগ নাই, নিয়মিত নিয়োগ নাই, চুক্তিভিত্তিক নিয়োগ, কম বেতনের নিয়োগ, 11 মাস চাকরি, তারপরে ছাঁটাই, 1 মাস পর আবার নতুন করে নতুন চাকরি, যাতে আইনগত কোনো অধিকার প্রতিষ্ঠিত না হয়। যে কয়েকটা চাকরি হচ্ছে টাকার বিনিময়ে, বাইরের রাজ্যের ছেলেরা আসছে, 3য় শ্রেণীর চাকরি, 4র্থ শ্রেণীর চাকরি, আরএস তাদেরকে নিয়ে আসছে, তাদেরকে চাকরি দিয়ে ঢুকাচ্ছে। আমাদের রাজ্যের ছেলেরা চাকরি পাচ্ছে না, মেয়েরা চাকরি পাচ্ছে না। রেগার কাজ নাই, টুয়েপের কাজ নাই। বামফ্রন্ট সরকারের সময় রেগা 84 থেকে 100 দিন অতিক্রম করেছিল, এখন 20 থেকে 25 দিন, তাও কাজের পর মজুরি যথাসময় পায় না। যখন পায় সেখানে আবার মন্ডলের লোকরা ভাগ বসায়। এটা আপনাদের কথা, নগরেও তাই হচ্ছে। সরকারের 20 থেকে 22টা উন্নয়নমূলক কাজের দপ্তর আছে, আমরা সরকার চালিয়ে এসেছি। রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ, সেচ, বন, উপজাতি উন্নয়ন, এই যে দপ্তরগুলো, এগুলোর মাধ্যমে কাজ করিয়ে শুধু রেগার কাজ দিয়ে আর শুধু টুয়েপের কাজ দিয়ে আমাদের রাজ্যের বামফ্রন্ট সরকারের সময় দারিদ্র্যমুক্ত, অনাহার মৃত্যুর হাত থেকে মানুষকে বাঁচাবার যে ব্যবস্থাটা নিশ্চিত করে গেছিল, এটা শুধু রেগা আর টুয়েপের কাজ না। এই যে 20টা উন্নয়নমূলক দপ্তর বামফ্রন্ট সরকারের, এর সাথে এটাকে যুক্ত করে রেগার চাইতে এবং টুয়েপের চাইতে আরো অনেক বেশি কাজের ব্যবস্থা হয়েছে। এই দপ্তরগুলির কাজ কোথায়? নাই তো, নাই। তাহলে সমস্যাটা কি? শিক্ষা ভীষণভাবে আক্রান্ত, বিনা পয়সায় প্রায় ইউনিভার্সিটি পর্যন্ত পড়ার ব্যবস্থা, বই কিনে দিয়েছে বামফ্রন্ট সরকার। এখন আবার
ঘুর পথে পয়সার বিনিময়ে পড়া শুরু হয়েছে। স্কুল বন্ধ করে দিচ্ছে, বেসরকারি পুঁজির হাতে তুলে দিচ্ছে। শিক্ষক রিটায়ারমেন্টে যাচ্ছে, শূন্য পদ এগুলি পূরণ করছে না, নূতন করে লোক নিচ্ছে না, পরীক্ষা ফেল করছে, ক্লাস হচ্ছে না। 100 জনের মধ্যে 70 জন এরা দল বেঁধে যাচ্ছে। আরে আমাদের ক্লাসই করলো না, কোর্সই কমপ্লিট করলো না, পরীক্ষায় বসে দেখলাম সেখান থেকে প্রশ্ন, কি করে উত্তর দেব? ফেল তো আমি করবো, এর জন্য তো আমি জানি না, তাহলে কি করতে হবে? তারা বিক্ষোভ দেখাচ্ছে, তাদের পাস করিয়ে দিল। এটা ঠিক না, আমরা এটাকে সমর্থন করি না। এবার হয়তো চুপ করে গেছি আমরা। এটা কি পদ্ধতি? এই পাশের কি অর্থ? সে তো অর্ধমূর্খ থাকবে, লাভ হবে না তো কিছু। তাহলে সরকার যে পদ্ধতি নিয়ে শিক্ষাটাকে ধ্বংস করার চেষ্টা করছে ইনডাইরেক্টলি, এটার বিরুদ্ধে যদি আমরা কথা না বলি, এটাকে সমর্থন করা হবে? শেষ করে দিচ্ছে উদ্দেশ্যমূলক। এটা শুধু ত্রিপুরা মনে করার কারণে বিজেপি শাসিত প্রত্যেকটা রাজ্যে এই জিনিস তারা ঘুরিয়ে ফিরে করার চেষ্টা করছে। স্বাস্থ্য, কত লোকে কতজন ডাক্তার, কতজন নার্স, কতজন স্বাস্থ্যকর্মী হিসাব করা আছে। বামফ্রন্ট সরকারের সময়ে এরকম একটা জায়গায় আমরা চলে গেছিলাম, বাইরে না, রাজ্যের ভেতর থেকে ডাক্তার তৈরি করছিলাম, নার্স তৈরি করছিলাম, স্বাস্থ্যকর্মী তৈরি করছিলাম। পাশের আগেই হিসাব করে তাদেরকে নিয়োগের ব্যবস্থা হতো। এখন শত শত বেকার হয়ে পড়ে আছে। আমি শত শত বলছি কেন, হাজারের উপর হবে। ডাক্তারও তো হাজারের উপর না, নার্স, প্যারামেডিক্স, ডাক্তার শত শত। ওষুধ নাই, আমরা সব ওষুধ বিনা পয়সা দিতে পারতাম, ঘটনা তা না, কিন্তু 10টার মধ্যে 5টা তো দিতে পারতাম। এখন তো একটাও না। সুই, সুতা, গজ, ব্যান্ডেজ রুগীকে কিনে দিতে যাচ্ছে। গ্রামের হাসপাতালে ডাক্তারবাবু মনে করছে তাকে হাসপাতালে ভর্তি করে কয়েকদিন দেখে চিকিৎসা করে তারপর বাড়িতে পাঠানো দরকার, ভর্তি করাচ্ছে না, রাখলে তো খাবার দিতে হবে, বাজেটে টাকা নেই। আগরতলায় পাঠাচ্ছে, কি করে যাব? দূরতম এলাকা, ট্রাইবেল এলাকায় বলছে ওই তো আমাদের এখানে অ্যাম্বুলেন্স আছে, নিয়ে যান। তারা খুশি। তারপরে বলছে পেট্রোল ডিজেলের কিন্তু পয়সা নেই আমাদের, আপনাদের দিয়ে নিতে হবে। অদ্ভুত কথা। তাদের রুগীর ভাড়ার চাইতে পেট্রোল ডিজেলের পয়সা বেশি, কি করে যে আমরা এই প্রহসনটা কেন? এরকম কি ছিল বামফ্রন্ট সরকারের সময়? কোথায় আমরা আছি? কৃষক সবচাইতে আক্রান্ত। সেচ 98 ভাগ জমিতে আমরা নিয়ে গিয়েছিলাম। উন্নত মানের বীজ বাইরে থেকে আনতে গিয়ে যখন দেখা গেল যে না, এগুলো তো অনেক জায়গায় আমরা ঠকে যাচ্ছি, এখানেই তৈরি করে অল্প পয়সায় কৃষকদের দেওয়ার ব্যবস্থা, ভর্তুকিতে সার দেওয়ার ব্যবস্থা, কৃষি যন্ত্রপাতি 100 টাকার জিনিস মালিক 50 টাকা দেবে, 50 টাকা সরকার দিয়ে সাহায্য করতো। এই 50 টাকাও মালিক যাতে ব্যাংক থেকে ঋণ নিতে পারে, এই ব্যাংকের উপর চাপ সৃষ্টি করে তাদেরকে এটা পেতে সাহায্য করেছে। কোথায় এগুলো? সমস্ত বন্ধ, ধ্বংস হয়ে গেছে সমস্ত। এই যে বন্যার পরে কৃষিতে যে সমস্যাটা তৈরি হলো, কি সমস্যা, সিরিয়াস একটা অবস্থার মধ্যে চলে গেছে। তাহলে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে কিসের সরকার চলছে? এডিসি, এত লড়াই করে এডিসি তৈরি হলো, এত বড় বড় কথা লম্ফজম্প দিয়ে। সারা রাজ্যের সমস্যা যা এডিসিতে সমস্যা তার চাইতেও বেশি। সরকার কোথায়? এডিসির সরকার কোথায়? শুনবার লোক কোথায়? এরা ফুর্তি করছে দুর্গাপূজার জন্য, হ্যাঁ, আগরতলায় নৃত্য করছে, ফিতা কাটছে মুখ্যমন্ত্রী। আর কয়েকদিন পরে দেখবেন শনি পূজার মন্দিরেরও ফিতা কাটতে যাবে। কাজ নাই তো কিছু। কোথায় আছি আমরা? তাহলে এই যে পরিস্থিতিটা চলছে, পরিস্থিতির মেনে নেবেন? এই যে সরকারটা, এই যে চোখ ফিরাচ্ছে না, কথা শুনছে না, শুনতে চাইছে না, ভূমিকা নিচ্ছে না, কারণটা কি? কারণ হচ্ছে আমরা তো আপনাদের ভোটে সরকার চালাচ্ছি না। আমরা তো জানি আমরা কি করে সরকার চালাচ্ছি। রিগিং করা ভোটে আমরা সরকার চালাচ্ছি। মানুষ তো আমাদের ভোট দেয় না, জোর করে আপনাদের ভোট আপনাকে দিতে না দিয়ে আমাদের মাসলম্যান যারা, তাদের দিয়ে এই ভোট বাক্সে ঢুকিয়ে আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছি। এই যে এবারকার ভোট হলো,
23-এর ভোট 39টা ভোট পেয়েছে। 5 বছরের ব্যবধানে 12 ভাগ ভোট কমলো, 51 থেকে 39 আসলো। 39টা প্রকৃত ভোট না, তাদের ভোট 20 থেকে 22-এর বেশি না, বাকি ভোটটা হচ্ছে জালিয়াতি, রিগিং করা ভোট। আপনারা এখানে যারা এসছেন গত বিধানসভার ভোটে, আমার তো নিশ্চিত বিশ্বের অর্ধেক আপনারা ভোট দিতে পারেননি। আমি বড় কমিয়ে বলছি, 18 নির্বাচনের পর থেকে সর্বশেষ যে পঞ্চায়েত নির্বাচন হলো, এখানে মানুষ ভোট দিতে পেরেছেন। লুট চলছে, মুখ্যমন্ত্রী জানেন না? তিনি যে পরপর 2 বার জিতলেন, তিনি কি করে জিতলেন তিনি নিজেও তো জানেন, নিজেও জানেন। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরার এই যে ভোটের ভিত্তিতে সরকার তৈরি করার যে পদ্ধতিটা চালু হয়েছে, এর আগ পর্যন্ত এত কম ভোটে ত্রিপুরায় কোনো সরকার হয়নি। 20-25 ভাগ ভোটে বর্তমান সরকার চলছে। এই সরকারটা হতো না যদি তীব্রমতা সেখানে প্রতারণা না করত। বিজেপির বিরুদ্ধে মানুষের ক্ষোভ, তারাও এই স্লোগানটা নিল, আলাদা ভোটের ভরম করলো, 19 ভাগ ভোট পেল, 13টা আসন জিতল। তারা যদি 19 ভাগ ভোট তাদের দিকে না নেয়, তাহলে এই ভোটটা তো বামফ্রন্টের দিকে আসে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির দিকে আসে। এদের কাটকাতে হবে। টিউজার যেমন কংগ্রেসের সঙ্গে গিয়ে স্লোগান দিয়েছিল লাল না সাদা না, পরে কংগ্রেসের পেটে ঢুকেছে, এখানে তীব্রমতা তাই করেছে। এখন বুঝতে পারছেন আমাদের লোকরা? কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একে তো মেনে নেওয়া যায় না। আমরা শুধু নভেম্বর বিপ্লব করব, সমাজতন্ত্র চাই, হ্যাঁ, এটা বললে তো হবে না। এখন যে পরিস্থিতির সম্মুখীন আমরা, এর থেকে তো আমাদের বেরোতে হবে। গণতন্ত্র রক্ষা, ত্রিপুরায় তো গণতন্ত্রই নাই। ইদানিং কিছু মিটিং টিটিং করা ঠোরা যায়। আপনারা এই ঘরটা ভাড়া চেয়েছেন, পেয়েছেন অনেক পরে, 6 মাস আগে চাইলে পেতেন না। এটা একটু পরিবর্তনটার ভিত্তি কি বুঝতে পারছে? হাওয়া ভালো না, দেশের হাওয়া ভালো না, রাজ্যের হাওয়াও ভালো না। ভোট না পেয়ে কম মানুষের ভোটে, হ্যাঁ, শক্তির জুড়ে কোনো মতে সরকার চালাচ্ছি, এভাবে কি চলবে নাকি? তারা কেউ কেউ মনে করছেন এভাবেই চলবে আজীবন। এইভাবে আজীবন চলে না। তা আমি যে দৃষ্টান্ত দিলাম তো শ্রীলঙ্কা, চোখের সামনে তো। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখন করতে হবে কি? আমাদের কাজ চাই, মজুরি চাই, মজুরির হার বাড়াতে হবে, জিনিসের দাম কমাতে হবে, কালোবাজারি বন্ধ করতে হবে, বেআইনি মজুতদারি বন্ধ করতে হবে, মজুদ উদ্ধার করতে হবে, রেশন সপ্তাহের জিনিস সপ্তাহে পেতে হবে, আরো 2-4টা জিনিস যোগ করতে হবে। খালি ঘোষণা দিলে চলবে না। প্রকৃত অর্থে বামফ্রন্ট সরকার সাধারণ রেশনের পাশাপাশি তেল এবং ডালের জন্য যে পয়সা দিত, এখন এগুলি বন্ধ হয়ে গেছে। এগুলি চালু করো, আরো 2-4টা জিনিস যুক্ত করো। কেন? তো তোমাদের সরকার, এখানে তোমাদের সরকার, একটা গাড়ি 2টো ইঞ্জিন, তোমরাই তো বলেছো অনেক শক্তি, তাহলে করছো না কেন? কে বলেছে জিনিসের দাম কমানো যায় না? এই কথাগুলো আমাদের বলতে হবে। বেকারদের চাকরি শূন্যপদ পূরণ করো, তোমরাই বলেছে। 18 নির্বাচনে সরকার আসতে পরে প্রথম মন্ত্রিসভার বৈঠকে 2টো সিদ্ধান্ত হবে। একটা হচ্ছে 50,000 নাকি শূন্যপদ, এক সিদ্ধান্তে 50,000-এর চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আর 7 সেন্ট্রাল পে কমিশন, কেন্দ্রের কর্মচারী, এরাই তো সবচাইতে বেশি বিভ্রান্ত হয়েছেন এবং বিভ্রান্ত করেছেন। আমার বলতে কোনো দ্বিধা নেই। নিজের ঘরে স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে অনেক মিছিল টিছিল করেছে, আমিও করেছি। এবার বলছে চলো পাল্টাই, এবং এই জিনিস করবে। 7 দিন 8 দিন হিসেব টিসেব, 20,000-এর বেতন 40 হবে, 40-এর বেতন 80 হবে, 80-র বেতন 1 লাখ ছাড়িয়ে যাবে। এবার চুপচাপ ওখানে গিয়ে ছাপ মারো। ছেলে বিভ্রান্ত, ছেলের মা বিভ্রান্ত, তার বোন বিভ্রান্ত, তার কাকা বিভ্রান্ত। এখন অবস্থাটা কি? দিয়ে এখনো 23 ভাগ বাকি। এখন মিছিল হয় না কেন? অভিনন্দন হয় না কেন? 7 সেন্ট্রাল পে কমিশন কোনো কথা নাই কেন? কি ব্যাপার? এখন চুপ কেন? বেকাররা মাঠে নামছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের তো বলতে হবে, কথা এবং কাজের প্রতি মিল নাই, প্রতারক তোমরা। কৃষক, বিশেষ করে এই যে বন্যার পরে যে কাণ্ডটা ঘটলো,
গত 41 বছরের মধ্যে এরকম বন্যা হয়নি। হোশ আছে সরকারের, ঠিক আছে, বন্যার জন্য তো সরকারকে দায়ী করছি না আমরা, এটা প্রাকৃতিক ব্যাপার। তারপরে তো তুমি দাঁড়াবে। বামফ্রন্ট সরকারের সময় কি হতো, 72 ঘন্টার মধ্যে প্রশাসন মানুষের পাশে গিয়ে যেত, কোথাও কোথাও 24 ঘন্টার মধ্যে। ডিএম এর হাতে আগাম টাকা, মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী অপেক্ষা করতেন মুভ করছে কিনা। এখন কোথায়, কি হচ্ছে, এটা চলবে? এটা মেনে নেবেন? এটা ভূমিহীন জায়গা পাচ্ছে, গৃহহীন ঘর পাচ্ছে, যে ঘর পাওয়ার কথা 20,000 টাকা দিয়ে, বাকি টাকা তুলতে গেলে পরে অর্ধেক টাকা মন্ডলকে দিতে হবে, না হলে বলছে টাকা দেবো না। প্রতিবাদ করতে গেলে পরে আক্রান্ত হচ্ছে। তো এগুলি প্রতিবাদ না করলে কি করে হবে? স্কুলে মাস্টার চাই, হাসপাতালে ডাক্তার চাই, নার্স চাই, স্বাস্থ্যকর্মী চাই, ঔষধ চাই, এই দাবি তো করতে হবে। ভূমিহীনকে জমি দাও, গৃহহীনকে ঘর দাও, কৃষক উভয়ের পাশে দাঁড়াও। বন্যায় যে রাস্তাঘাট ভেঙে চৌচুরি হয়ে গেল, এগুলো ঠিক করো। বিদ্যুতে উদ্বৃত্ত আমরা, ভারতবর্ষের 5 থেকে 6টা রাজ্য, বামফ্রন্ট সরকার এসে ত্রিপুরাকে এই জায়গায় তুলেছে। বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে 65 কোটি টাকা আমরা আমদানি করতাম। উত্তর পূর্বাঞ্চলের 5টা 6টা রাজ্যের মধ্যে বিদ্যুৎ ছিল। এক সময় কেন্দ্রের সরকার ত্রিপুরার সঙ্গে আলোচনা করেছে, ত্রিপুরার উদ্বৃত্ত বিদ্যুৎ উত্তরপ্রদেশে নিয়ে যাবে। যতটা আমরা উৎপাদন করতে পারি সবটা কিন্তু তখন উৎপাদন করছি না আমরা, সেই পরিস্থিতি। এখন অবস্থাটা কি, ঝড়ে আপনার ভেঙে পড়ছে পিলার। আমি লোকাল কমিটির কনফারেন্সে গেছি, 6টা লোকাল কমিটি কনফারেন্সে, তার মধ্যে 3-4টা লোকাল কমিটি কনফারেন্সে প্রতিনিধির বক্তব্য হচ্ছে বেশি বৃষ্টি হলে পরে আলু জ্বলে না। আমি অদ্ভুত কথা, বৃষ্টির সঙ্গে বিদ্যুতের লাইনের কি সম্পর্ক? কোথায় আমরা গিয়ে পৌঁছলাম এখন? বিদ্যুৎ নাই, পানীয় জলের কল চলে না, বিদ্যুৎ নাই, সেচের জলের মেশিন চলে না, টিভি দেখতে পারি না, ঘরে ফ্যান চলে না, সেটা আলাদা কথা। তা এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এগুলো কে বলবে? আমাদের বলতে হবে, অন্যরা তো বলবে না। কমিউনিস্ট পার্টিকে বলতে হবে, গণতান্ত্রিক আন্দোলনের যারা নেতৃত্ব, তাদের মধ্যে যারা কমিউনিস্টরা কাজ করেন, তাদেরকে তো ভূমিকা নিতে হবে। না হলে শুধুমাত্র আমরা সমাজতন্ত্রের কথা বললে তো হবে না, ওটা বলবো আমরা, কিন্তু এইগুলি করতে হবে। এটা ট্রাইবেল এলাকাতে, এডিসি এলাকাতে, নন ট্রাইবেল এলাকাতে, সারা ত্রিপুরাতে সংঘবদ্ধভাবে। বিজেপির মধ্যেও একটা অংশ বলতে শুরু করেছেন, আমরা তো এরকম চাইনি। কংগ্রেস এনেছে বিজেপিকে সরকারে, এদের লোকরা যারা ঢুকেছে তারাই এখন পূর্বদের হাতিয়ে তারাই নাকি দখল করেছে, বলে আমাদের তো এখন মূল্যই নাই। তারাও এখন পাল্টাতে চাইছে। আমি দেখছিলাম কত 6 দিন না 7 দিন আগে তাদের প্রাক্তন সভাপতি, তাকে জিজ্ঞেস করছে সাংবাদিকরা, কেমন আছেন? বলে কোথায় আছি, কে খবর রাখে, কেমন চলছে সরকার? বলে এখন ভোট হলে পরে এই সরকারটা হারবে, এরা আর কোনোদিন জিততে পারবে না, তবে মানুষের ভোটের অধিকার দিতে হবে। প্রাক্তন বিজেপি সভাপতি, সিপিআইএমের নেতা বলছে না, তাহলে পরিস্থিতিটা কোথায়? তাহলে এইরকম যে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি, সেখানে পার্টিকে বেরোতে হবে। অবস্থাটা 6 বছর আগে যেখানে ছিল এই জায়গায় নাই। এই কারণে আমাদের রাজ্যে আমরা কি দেখছি, ট্রাইবেল এবং নন ট্রাইবেলের মধ্যে বিরোধ বাঁধানোর চেষ্টা, গটাচড়ার ঘটনা, হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ বাঁধাবার চেষ্টা, আপনার ধর্মনগর, তারপরে পানিসাগর, রানীর বাজার, কি হচ্ছে? বিশালগড়, কয়েকদিন পরে পরেই দেখা যায় লক্ষ্মীর মাথা নেই অথবা কালীর মাথা নাই, এরকম আরো 2-3টে জায়গা আছে। এই লেগে যায়, কিন্তু এলাকার মানুষ বলছে বাপ এইগুলি করো না, আমরা শান্তি চাই। কি হচ্ছেটা কি? উদ্দেশ্যমূলক সারা দেশে যেটা করছে একই লাইন, বিজেপি শাসিত প্রত্যেকটা রাজ্যে এই জিনিস করছে। ভাগ করো, এক হতে দিও না, লড়াই যাতে করতে না পারে, অসুবিধা হবে, থাকতে হবে আমাদের এই শোষণ বঞ্চনার ব্যবস্থাটাকে টিকিয়ে রাখতে গেলে পরে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে যেটা বলতে হবে, যেটা করতে হবে, একদিকে ঐক্য চাই, সম্প্রীতি চাই, শান্তি চাই। খাবার ছাড়া কি করে শান্তি হবে? খাবারের জন্য কাজ চাই, কাজের মাধ্যমে রোজগার চাই। এই ব্যবস্থা কে করবে? সরকারকে করতে হবে, নাহলে কিসের সরকার তুমি? কেন থাকবে ক্ষমতায়? আমরা এক্ষুনি বলছি না ক্ষমতা ছেড়ে চলে যাও, মানুষকে সংগঠিত করে
এদেরকে আরও বিচ্ছিন্ন করে আমাদের ঐক্যকে ব্যাপকতার উপরে নতুন শক্তির সমাবেশ ঘটিয়ে এটা নতুন ধরনের একটা লড়াই শুরু হয়েছে। কিন্তু আমি লক্ষ্য করছি এবারে যেটা মানে রাস্তা রুখো করেই চলে যাচ্ছে না, রাস্তা রুখো করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে ইঞ্জিনিয়ারকে, এসডিএমকে, অফিসারকে ডেকে এনে সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান করিয়ে তারপর বাড়ি যাচ্ছে। এরকম ঘটনা কিন্তু ঘটছে। গত 15 দিনের মধ্যে 3-4টা জায়গায় এরকম ঘটনা ঘটেছে। আপনাদেরও বলছি, তারাই শুধু রাস্তা রুখো করবে আর আপনারা দেখবেন মার্কসবাদী কমিউনিস্ট পার্টি আর পত্রিকায় এটা 2 লাইনের খবর ছাপবেন, চলবে না। নিজেদেরও এটা করতে হবে। লাল ঝান্ডা নিয়ে যাওয়ার দরকার নাই, যেখানে পারবেন যাবেন। এমনভাবে দাবি এলাকা ভিত্তিক বাছাই করুন, একসাথে অনেকগুলি দাবি না, 2টা 3টা 4টা দাবি নিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন স্তরে লড়াই চলবে, দাবি আদায় করে চলব। এই যে এটা নূতন উদ্যম, জঙ্গিপনা, কারণ মাথা ফাটানোর প্রশ্ন না, রক্ত ঝরানোর প্রশ্ন না, আন্দোলনের মধ্যে, ভাবনার মধ্যে, স্লোগানের মধ্যে, আন্দোলনের পদ্ধতির মধ্যে এই জঙ্গিপনাটা আনতে হবে। এটার মধ্য দিয়েই আমরা যে 108তম নভেম্বর বিপ্লব বার্ষিকী পালন করছি, সেই সমাজতান্ত্রিক ব্যবস্থা পত্তনের লড়াইকে সামনে রেখে আমাদের যে সংগ্রাম ধরে ধরে সেই লক্ষ্যে আমরা একটা সময় পৌঁছবো। কিন্তু বর্তমানের এই যে দায়িত্ব, এই দায়িত্ব প্রতিপালনের জন্য আমাদের ভূমিকা নিতে হবে। আমি বিশ্বাস করি অনেকদিন পর আপনারা এই জায়গায় একটা মোটামুটি ভালো মিটিং আপনারা করলেন। আপনাদের জেলা নেতৃত্বকে অভিনন্দন জানাচ্ছি, আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের অভিনন্দন জানাচ্ছি। কিন্তু শুধু বক্তৃতা শুনলে হবে না, ভূমিকা নিতে হবে। এলাকায় ফিরে যাবেন, সম্মেলন শেষ হয়েছে লোকাল কমিটি, নতুন লোকাল কমিটি বসবেন, এলাকার সমস্যা বাছাই করবেন, তার ভিত্তিতে এলাকাকে 2টা 3টা ভাগে বিভক্ত করে নতুন উদ্যমে 3টা 4টা দাবি নিয়ে আদায় করে ছাড়বো, এমনিতে ঘরে ফিরবো না, এই দৃঢ়তা নিয়ে লড়াই শুরু করুন। এই আবেদন জানিয়ে, আপনাদের অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন। আমার নমস্কার।